সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1321তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ রিপন হোসেনের জীবনের, মোহাম্মদ রিপনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল স্ত্রীকে ফিরে পেতে পতিতালয়ের সামনে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে প্রবাসী। স্ত্রীকে ফিরে পেতে সন্তান কোলে পতিতালয়ের সামনে দাঁড়িয়ে আছে প্রবাসী স্বামী। আপনি বুঝতে পারেন গল্পটা কেমন হতে পারে? বন্ধুরা, চারিদিকে ঝুমুর ঝুমুর বৃষ্টি হচ্ছে। আই থিঙ্ক আপনারাও বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন। বৃষ্টি ভেজা এই রজনীতে আমি যখন রিপন ভাইয়ের গল্পটা পড়ে শেষ করলাম, মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে টুইটম্বুর হয়ে গেল। আমাদের এই পৃথিবীতে লোভের কোনো শেষ নাই, আমাদের এই পৃথিবীতে চাহিদার কোনো শেষ নাই। দেখেন, আমাদের ঘরে যখন ভাত থাকে না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এক মুঠো ভাত দাও না, এক মুঠো ভাত খেয়ে কোনোভাবে বেঁচে থাকলে হয়। আর ভাত যখন আমরা পেয়ে যাই, আশা করি একটু তরকারি যদি হতো, একটু ডাল যদি হতো, একটু ডাল একটু ডিমবাজি হলেই হয়তো আমাদের হয়ে যেত। একটু ডাল আর ডিমবাজি হলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ও খোদা, সবাই তো মাংস দিয়ে ভাত খায়, আমাদের যদি একটু তুমি মাংস দিতা। আর মাংস যদি রাব্বুল আলামিনে দেয়, তাহলে আশা করি যে অন্তত মাসে একবার হলেও যাতে ভালো একটা চাইনিজে গিয়ে রাতে একটু ডিনারটা শেষ করতে পারি। সেটাও যখন পূরণ হয়, তখন আমরা প্ল্যানিং করি দেশের বাইরে বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার। এটা জাস্ট একটা উদাহরণ। মানুষের জীবনে লোভ আর চাহিদা, এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আর লোভ চাহিদা যে কন্ট্রোল করতে পারে, সেই তার জীবনে সাকসেস। একটা মানুষ জীবনে তখনই খুশি থাকে, তখনই সুখে থাকে, যখন সে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলে। কথাগুলো কেন বললাম? খুবই কষ্ট করে প্রবাসী রিপন ভাইয়ের গল্পটা পড়ার পরে আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রিপন ভাইয়ের এই গল্প জুড়ে, রিপন ভাইয়ের এই গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী রিপন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা রাত দুপুরে দরিয়ায় মাছ ধরতে যায় এবং দরিয়ার সে মাছ ধরে এনে সকালবেলা গঞ্জের বাজারে বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমাদের পরিবারে যে ছোটোবেলায় একেবারেই অভাব ছিল তাও কিন্তু নয়, কারণ আমার বাবা যে ট্রলারটা দিয়ে মাছ ধরতো, এটা আমার বাবার নিজের কিনা ট্রলার। আমার বাবার সাথে অনেকেই ট্রলারে মাছ ধরতো এবং তারাও আমার বাবাকে খাজনা দিত। এমন করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে, এটাই আমি দেখতে থাকি। বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে পড়াশোনা করাবে। অনেক ছোটোবেলায় বাবা তখন আমাকে স্কুলে ভর্তি করায়। দাদির কাছে সরু সরেয়া 1 2 1 2 এবং মায়ের কাছে আমি আরবি শিক্ষা নিয়ে তখন আমার স্কুল জীবন শুরু করি। আমার ছোটো বোনটা তখন একেবারেই ছোট, আর আমার ছোটো বোনটা আমার কাছে মনে হয় যে একটা পুতুল ছিল, অনেক সুন্দর হচ্ছে। আমাদের গ্রামে আমার দৃষ্টিতে আমার ছোটো বোনের মতো এত সুন্দর মেয়ে আমি আরেকটা দেখি না। ওর বয়স অনেক কম, অনেক ছোট, তারপরেও ও দেখতে অপরূপার সুন্দরী ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বৎসরের কাছাকাছি। আমি তখন ক্লাস 2তে পড়ি। ক্লাস 2তে পড়া অবস্থায় হঠাৎ করে আমার বাবা একদিন রাতের বেলায় বাড়িতে আসছে। আমি ওই দিন ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমার আব্বা চিৎকার করতেছে দেখে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি আমার আম্মুর সাথেই ঘুমাইতাম। আমার আম্মু আমি আর আমার বোন আমরা এক খাটেই ঘুমাই। তো আসার পরে আব্বুরে কি জানি মালিশ করে দিতেছে পায়ের মধ্যে। তো আমি ওইটা আম্মুরে জিজ্ঞেস করলাম যে আম্মু কী হয়েছে, আব্বা এত তাড়াতাড়ি দরিয়া থেকে চলে আসলো কেন, আজকে কি মাছ পায় নাই? আর আব্বুর পায়ের মধ্যে তুমি কি মেসেজ করতেছো? আমার মা বলে, তোর আব্বার পায়ের মধ্যে মাছে খোঁচা মারছে, মানে কিসের জানি খোঁচা লাগছে, এইটা আমি মেসেজ করে দিচ্ছি। যাই হোক, এরপরে আম্মা এটা মেসেজ করলো, করার পরে রাত তো কেটে গেল। সকালবেলা আমি তখন মাদ্রাসাতে পড়তে গেলাম, আরবি পড়তে গেলাম। আরবি পড়ে এসে দেখি আমাদের বাড়িতে ডাক্তার দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। মারে জিজ্ঞেস করলাম যে মা, আমাদের বাড়িতে ডাক্তার কেন? মা বলতেছে তোর আব্বুর জ্বর আসছে। তো জ্বর আসছে, আব্বুকে তখন ওষুধ দেওয়া হলো, ওষুধ দিলাম। আমি তখন বললাম যে আজকে স্কুলে যাব না, আব্বু অসুস্থ, আমি আব্বার সাথেই থাকবো।
তো আমার আব্বু বললো ঠিক আছে আজকে তোমার স্কুলে যাইতে হবে না। আমি একটা উসিলা পাইছি, পরে আব্বুর সাথে সারা রাত ভর বসে মানে সারাদিন বসেছিলাম। এরকম করতে করতে মাছ যে জায়গাটা আমার আব্বুকে খোঁচা মারছে, এরপরে আমার আব্বার দরিয়ায় যাইতো না। আব্বুর সাথে যারা মাছ ধরতো তারাই তখন ট্রলার নিয়ে দরিয়ায় যাইতো, আমার আব্বার দরিয়ায় যাইতো না। এবং এই করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো ওই মাছের খোঁচা জায়গাটা আস্তে আস্তে করে লাল হতে শুরু করলো এবং একটা সময় এই খোঁচা জায়গাটায় পাকছে, মানে আব্বুর পায়ে এটা পাকছে। এবং পাকার পরে আমার আম্মা তখন এটার ভিতর থেকে মূল বের করে, এবং এটার ভিতর থেকে যখন ওই পাকা অংশটা আমার আম্মু বের করে, আব্বু প্রচণ্ড রকমের চিৎকার করে ব্যথায়। আমার মনে হয় আমার আব্বুর কাছে পুরো পৃথিবীটা মনে হয় ভেঙে পড়তেছে। আব্বু ব্যথা সহ্য করতে পারেনি, পরে আমার আম্মু তখন আবারও ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তার তখন আব্বুকে অনেক ইঞ্জেকশন দেয়, মেডিসিন দেয়, অনেক কিছু দেয়। আব্বু তখন বাড়িতে আসে, কিন্তু দেখা যায় যে আসলে এটা বন্ধ হয় না, মানে এটা ঠিক হয় না। সমুদ্রের মধ্যে কোন বিষাদর প্রাণী যে আমার আব্বার পায়ের মধ্যে খোঁচা মারে, বা আব্বার কিসের মধ্যে আবার এটা হয় আল্লাহ তাআলাই ভালো জানে। এরকম করতে করতে প্রায় 15-20 দিন পরে যেটা হলো, আমার আব্বুর ওই পায়ের ওই অংশটা পচে গেছে। আব্বুর পায়ের অংশটা পচে যাওয়ার পরে প্রতিদিন ডাক্তার আসতেছে, এটা দেখতেছে, কিন্তু কোনোভাবেই আমার আব্বুর পা আর ভালো হয় না। প্রায় মাসখানেক বাড়িতে থাকার পরে তখন দেখা গেলো যে আমার আব্বু এই পা আর নাড়াতেই পারে না, এই পা সম্পূর্ণভাবে নাড়াচাড়া করতে পারে না। আমার আম্মু তখন একেবারে ভেঙে পড়েই তখন আমার আব্বুকে মেডিকেলে ভর্তি করছে, বরিশাল মেডিকেলে। তো বরিশাল মেডিকেলে ভর্তি করার পরে তখন ডাক্তার হচ্ছে আমার আব্বুর পায়ের অংশটা দেখতেছে, কি করবে না করবে। এদিকে আমরা খুব অভাবে পড়ে যাই, আমাদের প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। যারা ট্রলার দিয়ে মাছ ধরতে যায় ওরা ওইভাবে টাকা পয়সা দেয় না, মাছ যা পায় আমাদেরকে কোনো ভাগ টাক দেয় না, ওভাবে ট্রলার ভাড়া দেয় না। খুবই বিপদে পড়ে যায়। তখন আমিও ছোট, আমার দাদা তো আর নেই, আমার দাদা মারা গেছে অনেক আগেই। আমার বাবাই তখন আমাদের পরিবারে একমাত্র উপার্জন করতো, বাবার উপার্জনে আমাদের গোটা পরিবার চলতো। হঠাৎ করে আব্বার এই সমস্যাটা দেখা দেওয়ার পরে তখন আমরা খুব ভেঙে পড়ি, মানে অনেকটাই ভেঙে পড়ি। কী করবো আর বুঝে উঠতে পারতেছিলাম না। এক পর্যায়ে মা তখন কান্নাকাটি করতেছে, এবং একটা পর্যায়ে আব্বা তখন বলতেছে ওরা ট্রলার নিয়ে যায়, ট্রলার নিয়ে মাছ ধরে না ধরে কী করে না করে সব কোনো কিছুই জানি না, তুমি ট্রলারটা বিক্রি করে দাও। আমার আম্মা বলে কি বলেন আপনি, ট্রলার বিক্রি করে দিব? এই সময় ট্রলার বিক্রি করে দিলে কি হবে? আমার আব্বা বলে ট্রলারটা বিক্রি করো। তারপর আমার আম্মা কিন্তু ওই স্টিমার বিক্রি করে না, এটার মধ্যে আপনার ইঞ্জিন লাগানো ছিল। তো এক পর্যায়ে দেখা গেলো কি জানেন, এরকম করতে করতে হঠাৎ করে ডাক্তার বলতেছে আমার আব্বার অপারেশন করতে হবে, পা অপারেশন করতে হবে, এবং পায়ের অবস্থা খুবই খারাপ, এটা অনেক ব্যয়বহুল অপারেশন, ঢাকায় নিয়ে করতে হবে, ঢাকা পঙ্গু হসপিটালে বা পিজি হসপিটালে করতে হবে। তো আমি তখন খুব বিপদে পড়ে গেলাম, এবং আমার আম্মা তখন করলো কি, আবার অপারেশনের কথা শোনার পরে তা আমার আম্মা তখন ট্রলার বিক্রির সিদ্ধান্ত নিল। এরপরও বিক্রি করে নাই, মানুষের কাছ থেকে ঋণ টিন করার পরে আমার আব্বাকে ঢাকায় নিয়ে গেল, এবং ঢাকায় নিয়ে আবার পা অপারেশন করলো। পা অপারেশন করার পরেও আমার আব্বার যে জায়গাটা মানে অনেকটা অংশ কেটে দিছে, আমার আব্বুর পায়ের যে মাংসটা পচে গেছে মাংসটা কেটে দিছে, মানে আপনার ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপরে দেখা যায় আরও পচন ধরতেছে, আরও পাকতেছে। তো এক পর্যায়ে আমরা খুবই বিপদে পড়ে যাই। একে তো মানুষের কাছ থেকে ঋণ করছে আমার মা, মানুষ ওই ঋণের টাকা আমার আম্মুর কাছে চাইতেছে ঋণের টাকা দেওয়ার জন্য, আর আব্বুও হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরতেছে না, আব্বুও হসপিটালে পড়ে আছে। এই বিপদে পড়ে আমার আম্মু তখন ট্রলারটা বিক্রি করে দেয়, সর্বশেষ ট্রলার বিক্রি করে। এবং ট্রলার বিক্রি করার পরে অর্ধেক টাকা মানুষের ঋণ পরিশোধ করে, আর বাকি অর্ধেক টাকা নিয়ে আমার মা ঢাকা মেডিকেলে পড়ে থাকে। ঢাকা ওই পঙ্গু হসপিটালে 1 দিন 2 দিন আমার মা দীর্ঘ 7 মাসের মতো পড়ে থাকে, এবং 7 মাস পরে আমার আব্বার 3 থেকে 4 বার অপারেশন হয়, এবং 3-4 বার অপারেশনে আমার আব্বার ওই পাটা সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়। আমার আব্বার বাম পাটা একদম পরিপূর্ণভাবে ডাক্তাররা 3-4 বার অপারেশন করে একেবারে কেটে ফেলে দেয়। এরপর আমার আব্বা আর ভালো হয় না। এক পর্যায়ে ডাক্তার আমার আম্মাকে বলে দেয় যে উনি আর বাঁচবে না। আমার আম্মা তখন এত কিছু করলো, ট্রলার বিক্রি করে ফেললো, এত ঋণ করলো আমার আব্বুকে বাঁচানোর জন্য, কিন্তু সবশেষ ডাক্তার বলে দিল যে না, আমার আব্বু আর বাঁচবে না, আব্বুর এই পাটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে, আব্বুকে আর বাঁচানো যাবে না। তো একদম নিরুপায় হয়ে আমার মা তখন প্রায় আব্বুকে ঢাকায় 6 মাসের মতো রাখে। এটা একটা পর্যায়ে আব্বুকে তখন বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার প্রায় সপ্তাহখানিকের মাথায়, 1 সপ্তাহের মাথায় আমার আব্বু মারা যায়। এবং ওই 1 সপ্তাহ আমার আব্বুর খুব কষ্টে কাটছে। আমার আব্বু বারবার বলতো যে আল্লাহ আমার মরণ দাও না, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমার কলিজায় ব্যথা করতেছে, আল্লাহ আমাকে মরণ দাও। একটা মানুষ, আমি আমার আব্বাকে দেখে বুঝেছি যে কেমন করে মরণ কামনা করতে পারে, বারবার আল্লাহর কাছে মরণ চাইতো, মানে কষ্ট সহ্য করতে পারতো না। আমার আম্মাকে বলতো আমার একটু বিষ এনে দে, আমি একটু বিষ খাই, বিষ খেলে আমার আর ব্যথা হবে না, আমার একটু বিষ দে, আমার মাইরে ফেল, এরকম করে বলতো। আমার আব্বুর কাছ থেকে চাকু, ছুরি এগুলো আমরা সরাই রাখতাম, বটি সরাই রাখতাম। আব্বু যদি আব্বুর মানে শরীর কেটে ফেলে, মানে আব্বু ব্যথা সহ্য করতে পারতো না,
এত পরিমাণে তীব্র ব্যথা হতো আমার আব্বুর পায়ে। যাই হোক, 1 সপ্তাহের মাথায় আমার আব্বু তখন ইন্তেকাল করে, আব্বু মারা যায়। তখন আমি অনেকটা ছোট, আব্বু মারা গেছে। এবং আব্বু মারা যাওয়ার পরে আমার আম্মু আছে, আমার দাদি আছে, দাদা তো নাই, আমার আব্বু মারা গেছে। তখন একেবারে পরিবারটা পরিপূর্ণভাবে ভেঙে পড়ছে। এত পরিমাণের অভাব তখন দেখা দিচ্ছে ভাই, আপনাদের কি বলবো, মানে অভাবের তারা নয়। আমরা ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারি না, ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারি না, প্রচণ্ড রকমের অভাব অনটন। আমার মা জীবনে কোনোদিন কারো বাড়ির মানে ধারে কাছে যায় নাই, কখনোই কারো বাড়ির ধারে কাছে যায় নাই। আমাদের বাড়িতে আমরা কাজের লোক রাখতাম, মানে কাজের মহিলা রাখতাম। আমার আম্মা রান্নাবান্না করে দিত, আমাদের জামা কাপড় ধুয়ে দিত। আমার সেই মা অভাবের তাড়নায় মানুষের বাড়িতে কাজ করতে গেছে, এবং একেবারে ছোটোবেলা থেকেই আমি তখন করলাম কি, মানে মানুষের সাথে কাজ করতে শুরু করি। তা আমার আম্মা আবার আমাকে কখনো দরিয়ায় নামতে দেয় না, মানে আমাকে কখনো দরিয়ায় নামতে দেয় না। মা বলে, তুই জীবনে কখনো দরিয়ায় নামবি না, কারণ সমুদ্রে নেমে তোর বাবার জীবন শেষ হয়ে গেছে। সমুদ্রে বিষাদর প্রাণীরা থাকে এবং ওদের আঘাত খেলে মানুষ বাঁচে না, তুই যাবি না। আম্মা আমাকে সমুদ্রে যাইতে দিত না। এরকম করে ভাই মরার উপরে খারাপ বলে একটা কথা আছে। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছর হয়ে যায়। তো 18 থেকে 19 বছর হলেও না, আমি আমি একটু রুগিলা টাইপের ছিলাম। মানে আমি কোনো ভারী কাজ করতে পারতাম না, একদম হ্যাংলা ছিলাম, একেবারে পাতলা ছিলাম, কোনো ভারী কাজ করতে পারি না। এবং কোথাও কাজ করতে গেলে ধরেন 3-4 ঘন্টা কাজ করলে আমি হাঁফাইয়া উঠি, এরপর আর কাজ করতে পারি না। মানে একটু অসুস্থ টাইপের, সিক টাইপের, মানে খাবার খাই, অনেক কিছুই খাই, কিন্তু আমার স্বাস্থ্য হয় না, আর কোনো কাজ করতে পারি না। মনে হয় যেন আমি বাতাসের সাথে ঢুলে পড়ে যাব। স্বাস্থ্যের অবস্থা এতটাই মানে খারাপ থাকে। তো এরকম করতে করতে ওই সময় আমার বোনের বয়স তখন প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি হবে, এরকম বয়সী। তো এরকম বয়সী একদিন আমার মা কী করতো, আমার আম্মু হানুমুন্সি বলে একজন লোক আছে আমাদের এলাকাতে, বয়স্ক একজন লোক, উনি আমার বাবার থেকেও বেশি বয়স্ক হবে, প্রায় আমার দাদার বয়সের কাছাকাছি। হানুমুন্সি মানে উনি মোটামুটি অনেক জমি জমা, অনেক টাকা পয়সার মালিক। ওনার বাড়িতে আমার মা কী করে কাজ করে, তো কাজ করতে করতে একদিন রাতের বেলায় আমার মা আর দাদি কী জানি আলোচনা করতেছে। আমাকে দেখে না তারা হঠাৎ মানে কথা বলা বন্ধ করে দিছে, উনি কথা আর বলে না। আমি তখন মারে বললাম যে, মা তুমি দাদির সাথে কি কথা বললা, আমাকে দেখার পরে কথা বলা বন্ধ করে দিলা, আমি কি এই পরিবারের মানুষ না? আমার মা বলে, না তোরও বলবো, সময় হলে বলবো। তো এইভাবে 2-3 দিন পরে একদিন রাতের বেলায়, রাত্রে আনুমানিক 1টা থেকে 1:30টার মতো বাজে, এই সময় আমার মা এসে আমার ঘরের দরজা আমাকে ডাকতেছে। তখন কিন্তু প্রচণ্ড অভাব পরিবারে, আমি একদিন কাজ করলে 3 দিন কাজ করতে পারি না, মানে অভাবের কোনো শেষ নাই, প্রচণ্ড রকমের অভাব দেখা দিছে। মা এসে আমাকে দরজা ধাক্কাইতেছে, দরজা খুল। পরে দরজা খুলছে, মা এসে আমার ঘরে বসে বসে কান্না করতেছে। তো আমি ভাবলাম যে আমাদের পরিবারে তো অভাব অনটন, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, প্রচণ্ড রকমের অভাব অনটন, এই জন্য সম্ভবত মা কান্না করতেছে অভাবের তাড়নায়। আমি তখন আম্মুরে বললাম যে, কান্না করতেছো কেন? এরকমভাবে কান্না করো না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, আর আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এতটা ভেঙে পড়লে তো হবে না, এত ভেঙে পড়লে হবে তুমি বলো? আমার মা তখন আমাকে বলে, ভেঙে না পড়ে কী করবো বল, এভাবে কি জীবন চলে? আমি তখন বললাম, কী হয়েছে, আজকে কান্না করতেছো কেন? মা বলে, তোর জন্য একটা সৌদি আরবের ভালো ভিসা পাইছিলাম। এমন করে বলতেছে, সৌদি আরবের একটা মসজিদের ভিসা পাইছিলাম, মসজিদে কাজ করবি, অত কঠিন কোনো কাজ না, তুই তো ভারী কাজ করতে পারিস না, অনেক পাতলা কাজ, আমি তোর সৌদি আরব পাঠাই দিব। মানে যে ঘরে ধরেন ভাত নাই, 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারি না, ওই ঘরে আমার মা স্বপ্ন দেখে গরুর মাংস ভুনা করে আমাদেরকে খাওয়াবে। আমি তখন একটা হাসি দিয়ে মারে বললাম, স্বপ্নে কি উল্টাপাল্টা কিছু দেখছো? মা বলে, কেন? আমি বললাম, আমার ঘরে এসে কান্না করতেছে, এখন আমার বলে সৌদি আরবে পাঠাবা, 3 বেলা 3 মুঠো ভাত আমাদের পেটে জুটে না, আমরা এত অভাব অনটনে আছি, আমরা খাইতে পারি না, তার মাঝে তুমি আমার বলো সৌদি আরব পাঠাবা। সৌদি আরব কি মা মুখের কথা? বড় লোকের ছেলেরাই তো সৌদি আরবে যাইতে পারে না, লাখ লাখ টাকা লাগে, আর আমি এত গরিব হতদরিদ্র পরিবারের ছেলে, আমি এত টাকা কই পাবো? আমার মা বলে, টাকা ম্যানেজ হয়েছে যদি তুই রাজি থাকিস। আমি তখন বললাম যে, ঠিক আছে, তুমি বলো কোত্থেকে টাকা ম্যানেজ হয়েছে, আর আমি রাজি হবো না কেন? তুমি রাজি হইলে, দাদি রাজি হইলে, আমি রাজি না হওয়ার কি আছে? তোমরা রাজি হওয়া মানেই তো আমি রাজি হওয়া। আমার মা তখন বলে যে, না তুই রাজি হবি কি না তোর বলতে আমার ভয় লাগতেছে। আমি তখন বললাম যে, না ভয়ের কিছু নাই, তুমি আমারে বলো। মা বলে হানুমুন্সির কাছে তোর ছোট বোন রাইসারে বিয়ে দিব। মানে শুই না তখন আমার কাছে কী মনে হয়েছে জানেন? আমি কিন্তু আমার ছোটো বোনকে অনেক ভালোবাসি, মানে রাইসা আমার কলজার টুকরা। আমি নিজে না খেলে আমার বোনটার আমি খাওয়াই, নিজে একটা ভালো কাপড় না পরলেও আমার বোনটার আমি একটা ভালো কাপড় পরাই, ওরে আমি কখনোই কষ্ট দিই না। এবং আমি সারাক্ষণ ওর মুখে হাসি দেখতে চাই। আমার বোনটা একেবারে পুতুলের মতো, একটা পুতুল যেরকম হয় একদম পুতুলের মতো সুন্দর।
তো গরিব, আমরা গরিব বলে অনেকে আমার বোনের জন্য ভালো ভালো ওরকম কোনো ভালো বিয়ের প্রস্তাব আসে না, যেরকম প্রস্তাব আসে এরকম প্রস্তাবে আমরা বিয়ে দিব না, এরকম আর কি। তো ওই ভিতরে আমার মা যখন আমাকে হানু মুন্সির কথা বললো, আমি আসমান থেকে পড়লাম। আমি বললাম, মা তুমি এটা চিন্তা করলা কেন? এই হানু মুন্সি আমার বাবার থেকেও বড়, প্রায় আমার দাদার বয়সী। এইরকম একটা বৃদ্ধ লোকের কাছে আমার পুতুলের মতো বোনটারে বিয়ে দিব, এটা তুমি ভাবলা কেমনে মা? এটা কিভাবে সম্ভব? আমার মা বলে, একটু আগে না তোর সৌদি আরবের কথা বলছিলাম? আমি বলি, হ্যাঁ বলছিলা তো। আমার মা বলে, হানু মুন্সির বউয়ের সাথে কথা হয়েছে। হানু মুন্সির বউয়ে বলছে, যদি রাইসারে আমরা হানু মুন্সির কাছে বিয়ে দিই, তাইলে হানু মুন্সি তোর সৌদি আরবে যাওয়ার টাকা দিবে। আমি বললাম, এই হানু মুন্সির কোনো ছেলে মেয়ে নামে, ওনার কোনো সন্তানাদি হয় নাই, ওনার অগাধ সয় সম্পত্তি। তো উনি আর বিয়েও করে নাই, যৌবনে ওনার বউকে বিয়ে করছে এবং তার সাথেই জীবন কাটায় দিছে। তো বউ তার বিয়ে করতে দেয় নাই, কিন্তু শেষ বয়সে এসে আমার মায়ের মুখে শুনে আমি অবাক হয়ে গেলাম যে হানু মুন্সির বউ নাকি বলতেছে যে হানু মুন্সিকে আমার বোন রাইসাকে বিয়ে করাবে। আমি তখন মায়ের বললাম যে মা, তুমি এটা কী ধরনের কথা বলতেছো? এটা কোনোদিনও সম্ভব? আর এটা কখনো তুমি মানতে পারবা? তোমার একমাত্র মেয়ে, এত সুন্দর পুতুলের মতো পরীর মতো চেহারা, এই মেয়েটাকে হানু মুন্সির মতো একটা বুইড়া লোকের কাছে তুমি বিয়ে দিবা? তখন কিন্তু আমার দাদির অবস্থা খারাপ। আমার দাদিরও প্রতিদিনে ওষুধ লাগতেছে। মানে একে তো আমাদের পারিবারিক অবস্থা খারাপ, আমরা খাবার খেতে পারি না, তার উপরে দাদি অসুস্থে প্রতিটা রাতে কাতরায়, চিৎকার করে, আল্লাহ মরণ দেশ না, আল্লাহ মরণ দেশ না, আল্লাহ সহ্য হয় না। মানে দাদি এরকম অসুস্থে কাতরায়। আমি যখন মার সাথে কথা বলতেছিলাম ঘরের মধ্যে, তখনও দাদির কান্নার শব্দটা শোনা যাচ্ছে। আমার মা বলে, তো দাদির আত্মনাদ কান্না কি শুনতে পাইতেছিস? আমি বললাম, হ্যাঁ পাইছি তো, বুড়ো মানুষ কষ্ট হইতেছে। দাদি বলে, বুড়ো হইলে, মা বলে, বুড়ো হইলে কী হয়েছে? একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তার মেডিসিন খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, তার খোঁজ খবর নিতে হয়, কিন্তু আমরা তো কোনো কিছুই করতে পারি না। তোর দাদির কোনো ওষুধও খাওয়াইতে পারি না, তার কোনো খোঁজ খবর নিতে পারি না। এবং বাবারে, যদি আমরা রাইসাকে কোরবানি করি, এমন করে মা বলে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলে, আমরা যদি রাইসাকে কোরবানি করতে পারি তাহলে আমাদের পরিবারটা পুরো পাল্টে যাবে। তুই সৌদিতে যাবি, ওখানে গিয়ে তুই মোটা অঙ্কের টাকা ইনকাম করবি এবং সেই টাকা তুই আমাদের জন্য পাঠাবি। আমি, তোর দাদি, রাইসা, আমরা অনেক ভালোভাবেই থাকবো। আমি তখন বললাম, মা তুমি কেমনি চিন্তা করলা? রাইসার মতো একটা ছোট্ট মেয়েকে হানু মুন্সির মতো এত বড় একটা লোকের কাছে তুমি বিয়ে দিবা, এটা কেমনি সম্ভব? আমার মা তখন আমাকে বলে, দেখ বাবা, তুই কিছু মনে করিস না, আমি হানু মুন্সির বউয়ের সাথে কথা বলছি। হানু মুন্সির বউ আমারে বলে নিজের মেয়ের মতো তোর বোনের ওই ঘরে রাখবো। আমি বলি, মা এটা তুমি কেমন কথা বলতেছো? নিজের স্বামীর কাছে যারা বিয়ে দিবে তারা সে নিজের মেয়ের মতো ঘরে রাখবে? এটা তুমি কি কথা বলো মা? আমার মা আমারে বুঝে, আমি আমার বোনটার দিকে তাকাইলেই কান্না করে দিই। বিয়েও এখনও বুঝেই না, মানে বিয়ে কাকে বলে, বিয়ের বয়সও ওর এখনও হয়নি। এরকম করে একদিন দুই দিন কাঁদতেছে আর আমার মা আমারে বুঝাইতেছে, এবং কারণ আমার অনুমতি ছাড়া আমার কোনো কিছু করবে না। তো একদিন বিকালবেলা ও কুতকুত খেলতেছে, আমাদের উঠানের মধ্যে আরও কয়েকটা মেয়ে আছে। আমি ওরে ডাক দিলাম, ডাক দিয়া আলাদা ডাক দিয়ে ওরে বললাম, বোন রে, মা তো তোর বিয়ে ঠিক করছে, তুই জানিস? ওই তখন আমার দিকে তাকায় আছে, আমার বলে, ভাইয়া কি বলো? মা আমার বিয়ে ঠিক করছে, মানে আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি বললাম, তোর বিয়ের বয়স হয়নি, এবং এমন একটা লোকের সাথে তোর বিয়ে ঠিক করছে, তুই শুনলে অবাক হয়ে যাবি। আমার বলে, কার সাথে? আমি বললাম, হানু মুন্সির সাথে। ও তখন বলতেছে, ওই বুইড়াটার সাথে? এই জন্যই তো বুইড়া আমার রাস্তাঘাটে দেখলে আমার গিন্নি বলে ডাকে, আমার ছোটো বউ বলে ডাকে, আমার গায়ে হাত দেয়, আমার সাথে কথা বলার চেষ্টা করে। এখনই না বুঝতে পারছি, তার মানে আম্মা ভিতরে ভিতরে এটা করছে। আমি বলে, দেখ রে বোন, চিল্লাচিল্লি করিস না, মানুষ জানাইলে তো সমস্যা, মানুষ আরও খারাপ করবো, ভালো কেউ করবো না। একটা কাজ করি, আম্মার সাথে কথাবার্তা বলি যে আম্মা কেন এই সিদ্ধান্ত নিল, হঠাৎ করে আমার মায়ের মাথায় কি আসলো যে মা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আমার সাথে কথাবার্তা বলি, আগেই তুই কোনো উল্টাপাল্টা কোনো কিছু করিস না, একটু ধৈর্য ধর। আমার বোন বলে, আমি লোকের কাছে বিয়ে দিলে আমি আত্মহত্যা করে মরে যাবো, আমি ফাঁসি দেবো, আমি বিষ খাবো, আমি কখনো ওই লোককে বিয়ে করবো না, ওই বুইড়া লোককে আমি কেন বিয়ে করব? এই বুইড়া লোক আমার একেবারেই পছন্দ না। মানে ও চিৎকার করে কান্না করতেছে। তাই আমি বুঝাইতেছি, তুই কান্না করিস না, আমি কথা বলি, আমি আমার সাথে কথাবার্তা বলি এবং বলে আমি এটার একটা ভালো বিধি ব্যবস্থা করব। এইভাবে কয়েকদিন কেটে গেল, আম্মাকে আমি বুঝাইছি, আম্মা উল্টে আমারে বোঝায়। এভাবে কিছুদিন পর একদিন আমার মা বলতেছে, তোর কাছে টাকা আছে? আমি বললাম, কেন? বলে, আমরা রাইসেরি নিয়ে এক জায়গায় যাব। তাই আমি বললাম, কই যাবা? বলে, এক জায়গায় যাবো। তো আমার কাছে কিছু টাকা ছিল, মারে দিলাম। রাত্রেবেলায় ঘরে আসছে, এসে দেখি মা ঘরে নাই। আমি দাদিরে জিজ্ঞেস করলাম, দাদি মা কই গেল? বলে, রাইসেরি নিয়ে মার্কেটে গেছে। আমি বললাম, কেন? বলে, রাইসের কিছু জামা কাপড় লাগবে, কেনার জন্য গেছে। তো আমার মা রাইসেকে নিয়ে কই গেছে এটা কিন্তু আমি জানি না, কোথায় গেছে। রাত্রেবেলায় মা যখন আসছে, বললাম, রাইসেরি নিয়ে তুমি কই গেছো? মা বলে, গেছি এক জায়গায়। রাইসারে জিজ্ঞেস করে, ও রাইসা, মা তোমার নিয়ে কই গেছে?
কিছুই বলে না, কিছুই বলে না। এবং সকালবেলা মা আমারে বলতেছে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, তুই আজকে থাকিস বাড়িতে। তো কী মেহমান আসবে, এবং সকালবেলা ঠিকই আমি দেখতে পাই হানু মুন্সি তার বউ আমাদের বাড়িতে আসছে, সাথে ওনাদের কাজের একটা লোক সহ। রান্নাবান্না আয়োজন চলতেছে, হানু মুন্সিকে খাওয়াবে, তার বউকে খাওয়াবে। এবং সেই দিনে দুপুরবেলা আমার সামনে আমার বোনের হাতে হানু মুন্সি আংটি পরাই দিল আমাদের ঘরে। এই দৃশ্যটা আমি যখনই আমার এখন ওই দৃশ্যের কথা মনে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না যে আল্লাহ তুমি এটা আমাকে কী দেখাইলে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এটা কী দেখাইলে, এটা কীভাবে সম্ভব? ও আল্লাহ, গরিব বলে কেন পাঠাইলা? আমি দেখতেছি আমার ছোট বোনের চোখ থেকে অজস্র জল ঝরতেছে। হানু মুন্সি চলে যাওয়ার পরে আমি মার সাথে চিল্লাচিল্লি করতেছি, মার সাথে রাগারাগি করতেছি যে এটা তুমি ঠিক করো নাই, এটা তুমি ভালো করো নাই, ওর এখনও বিয়ের বয়স হয়েছে, তুমি কেন হানু মুন্সির মতো একটা বয়স্ক লোকের কাছে তুমি ওরে বিয়ে দিবা, এটা এরকম করতেছি। আমার বোন তখন আমার জড়াই ধরে এসে বলতেছে, ভাইয়া আমাদের তো বাবা নাই, তুমি তো আমাদের বাবা, তুমি তো আমাদের গার্ডিয়ান, আমার যেহেতু বাবা নাই তুমিই বাবা, আমি তোমার কাছে অনুরোধ করে বলি ভাইয়া, আমার আম্মা যেখানে আমার বিয়ে ঠিক করছে ওইখানে আমার বিয়ে হোক। আমি একজন মানুষ যদি কষ্টে থাকি আর তোমরা সবাই যদি ভালো থাকো, তাহলে আমি তোমাদের ভালো দেখে আমি ভালো থাকবো। আমি বললাম, বোন তুই বুঝতেছিস হানু মুন্সির মতো একটা লোক? আমার বোন বলে, হ্যাঁ ভাইয়া আমি বুঝতেছি, হানু মুন্সির মতো একটা লোক, তাতে কী হয়েছে? আমি না হয় কষ্টে থাকবো, কিন্তু তোমরা তো ভালো থাকবা। আমি যখন কষ্টে থেকেও তোমার সুখ দেখবো, তুমি আমার হানু মুন্সির টাকা দিয়ে তুমি বিদেশ যাবা, আমার মা সুখে থাকবে, আমার দাদি সুখে থাকবে, এর থেকেও বড় সুখ তো আমার আর কিছু হতে পারে না ভাইয়া। আমি তখন বোনটার বুকে জড়াই ধরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বললাম, আল্লাহ গো, এটাই কি গরিবের জীবন? এরপরে আমার এই ছোট্ট বোনটাকে, যারা কোনো বিয়ের বয়সই হয়নি, আমার এই ছোট্ট বোনটাকে হানু মুন্সির মতো একজন বয়স্ক লোকের কাছে তখন আমার আম্মা তুলে দেয় বিয়ে নামক একটা ছোট্ট নাটক করে। হানু মুন্সি তখন আমার বোনকে বউ বানিয়ে তার বাড়িতে নিয়ে আসে, এবং আমি অবাক হয়ে গেলাম যে এই রকম একটা লোক তার ভিতরে একটাবারের জন্য একটু মায়া কাজ করলো না? তিনি আমার বোনের মতো একটা ছোট্ট মেয়েরই কীভাবে পারলো বিয়ে করে ঘরে নিয়ে যাইতে? আমার বোন নিয়ে সে তখন ঘরে চলে গেল, এবং আমি প্রতিদিনে মানে কান্নাকাটি করে আমি আর বাড়ি থেকেই চলে যাই, মানে বাড়িতেই থাকি না, নানু বাড়িতে চলে যাই রাগ করে, মানে আমার আম্মা এটা কেন করলো। এরপর যে মা তখন নানার বাড়ি থেকে আমার টাকা দিল আমার নানুরে দিয়া আমি যাতে পাসপোর্ট করি। আমি বললাম, না আমি পাসপোর্ট করবো না, আমি বিদেশ যাবো না। আমার মার কথা, আমি বিদেশ যাবোই না। পরে নানি আমারে বুঝায়, যা হবার তা হয়ে গেছে, এখন তুই বিদেশ না গেলে কি আর তোর বোনের ফিরে আনতে পারবি ওই ঘর থেকে? বিয়ে তো হয়েই গেছে হানু মুন্সির সাথে, এখন চিল্লা আর পাগলামি না করে তুই বিদেশে যাওয়ার ব্যবস্থা কর। আমি যাবো না যাবোই না। কিন্তু আমার দাদি, আমার নানি, আমার দাদি সবাই আমারে বুঝায়। একটা পর্যায়ে আমি তখন রাজি হলাম, পাসপোর্ট করলাম, এবং পাসপোর্ট করার পরে যে দালালের মাধ্যমে মা আমাকে নিয়ে যাবে, ওই দালালের সাথে হানু মুন্সির কথা বলে দিল। হানু মুন্সি তখন জমি বিক্রি করে, এবং জমি বিক্রি করে আমার মাকে টাকা দেয়, আর আমার মা সেই টাকা দিয়ে তখন আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। তাও এই প্রসেসগুলো করতে গিয়ে অনেকটা মাস লেগে যায়, এবং মোটামুটি কম সময়ের ভিতরে তখন আমার বিদেশের প্রসেস হয়ে যায়। প্রায় সব কিছু ঠিকঠাক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তখন বিদেশে রওনা দিই, এবং বিদেশে যাওয়ার সময় আমার বোনটার দিকে দেখি, আমার বোনটার মুখের দিকে তাকাইতে পারতেছিলাম না। ওর মুখে মনে হয় পৃথিবীর সমস্ত অন্ধকারে ঢেকে আছে। এরপরও আমার একটা স্বপ্ন ছিল, বিদেশ গিয়ে আমি কিছু একটা করবো আমার বোনটার জন্য, মানে আমি হানু মুন্সির সংসার আমার বোনের দিয়া করাবো না, এইরকম একটা প্ল্যানিং করে কিন্তু আমি বিদেশে যাই এবং সৌদি আরবে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার সময় বলেছিল যে আমাকে মসজিদের কাজ দিবে। আমি তো ধরেন আপনার অতটা স্বাস্থ্যবান ছেলে না, আমার মসজিদের কাজ দিবে, আমি মসজিদের কাজ করব, এরকম একটা প্ল্যানিং করে আমাকে সৌদি আরবে পাঠানো হয়। কিন্তু ভাই, আমি সৌদি আরবে গিয়ে দেখি তাবুকের কাজ। তাবুক বলতে আমাদের দেশে যেরকম বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয় না, এরকম বিল্ডিংয়ের কাজের ভিসাটা আমার। তো আমি তো আসলে অতটা শিক্ষিত মানুষ না, তখন বুঝতে পারি নাই। পরে বললাম যে আমাকে তো বলছিল মসজিদের কাজ, কিন্তু এখন দেখি বিল্ডিংয়ের কাজ। তা বলতেছে বিল্ডিংয়ের কাজ করো, এরপরে আস্তে আস্তে তারপরে মানে অন্য একটা কাজে দেওয়া হবে, আপাতত করো। তো ভাই, আমার শরীরে যে পরিমাণের শক্তি, আমি ধরেন আপনার একটা কাজ করলে আমি কি বলবো আর আপনাকে, আমি তো মাঠেই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা একটা না কাজ করতে পারি না। আর ওই দেশের একটা তাবুক, যেটাকে ইট বলে, আমি হাত দিয়ে উঠাইতে পারি না। এত পরিমাণের ভারী, এত পরিমাণের ওজন, যে তাবুকটাকে আমি হাত দিয়ে উপরে উঠাইতে পারি না। তা আমি এই কাজটা করবো কেমন করে? আমি যেদিনে কাজে যাই, ফোরম্যান আমার গালাগালি করে এবং আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। তোর কি এই জন্য আনছিলাম, তোর তো এই জন্য দেশ এইখানে আনি নাই, তুই কাজ করতে পারিস না, তুই খাস না কেন, খাওয়া দাওয়া করিস না কেন, কাজ করিস না কেন, প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করে। ইন্ডিয়ানের ফোরম্যান, ওর ভাষাও তো বুঝি না। এরকম করে যাক, একদিন কাজ করে একদিন বসে থাকি, যা টাকা ইনকাম করে তা দিয়ে নিজেই খেয়ে পরে কোনো রকমে বেঁচে থাকি। এরকম করতে করতে আপনাদের কুমিল্লার একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার নাম হচ্ছে সিরাজুল খান।
মানে সিরাজুল বলি আর কি আমরা সবাই। উনি আমাদের এখানকার পাশের একটা ফোরম্যান। ওনার একদিন কান্নাকাটি করে আমার এই জীবন কাহিনীগুলো আনারে বললাম, আমার বোনের ঘটনা বা সব কিছু বলার পরে লোকটা অনেকটা ইমোশনাল হয়ে গেছে এবং হয়ে তখন সে আমারে বলে যে যেই কোম্পানিতে আসছো এই কোম্পানিতে তো সারা জীবন বিদেশ করে কিছু করতে পারবা না, এই যে কাজ করতেছো 3 দিনে 1 দিনের কাজ করো তাও তো বেতন পাও না, বেতন দেয় না, আর এই কোম্পানি বেতন দিবেই না, হয়তো 6 মাসের বেতন হাতে আটকায় রেখে একদিন ক্যান্সেল দিয়ে দেশে পাঠাই দিব, আর তুমি তো কাজ করতে পারোই না, তুমি তো ফিটে না, তো তোমাকে যে কোনো সময় দেশে পাঠিয়ে দেবে ক্যান্সেল দিয়ে, একটা কাজ করে এখান থেকে পালিয়ে যাও। আমি তখন বললাম যে ভাই রে এখান থেকে পালিয়ে কই যাব, কোথায় যাব? পরে উনি আমাকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয় যে অমুক জায়গায় একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আমি ফোন করে দিতেছি, ওইখানে যাও, ওইখানে গিয়ে কাজ করো। পরে তিনি ফোন করে দেয়, ফোন করে দেওয়ার পরে ওই জায়গায় ওই রেস্টুরেন্টে আমি তখন কাজে যাই। তো ওই জায়গায় ওই রেস্টুরেন্টে যখন কাজে যাই তো আমি তো তখন অবৈধ হয়ে যাই, মানে অবৈধভাবে ওইখানে কাজ করি। তো প্রায় 3-4 মাসের মতো কাজ করে মোটামুটি ভালো টাকায় কামাই, 3-4 মাসে একটা মোটামুটি ভালো টাকায় কামাই। ভালো টাকা বলতে ওই যে মানে একটু ভালো থাকার মতো কিছু টাকা কামাই। 2-3 মাস পরে মানে কি আর বলবে, একদিন হঠাৎ করে ওই হোটেলের ভিতরে সিভিল বেশে বলদিয়ার লোক আসে, বলদিয়া বলতে মানে পুলিশের লোক আসে আর কি, মানে পুলিশের লোক আসে সিভিল বেশে। আসার পর উনি অর্ডার দেয়, আমি তখন ওনারে খাবার দিই, খাবার দেওয়ার পরে ধাপ করে আমার হাত চেপে ধরে বলতেছে জিব আকামা। তো আকামা মানে হচ্ছে লেবার কার্ড, আমার বলে লেবার কার্ড দেখানোর জন্য। তো আমার তো লেবার কার্ড এখানকার না, তো আমার লেবার কার্ড ছিল, আমি লেবার কার্ড দেখাইছি, দেখানোর পরে লেবার কার্ডের মেয়াদ আছে, মানে আকামার মেয়াদ আছে। তারপরে বলতেছে যে আমার কী বলে আমি তো বুঝি না, আমি তো আরবি জানিই না। এবার আমার ফোরম্যানের সাথে কথা বলতেছে, মানে রেস্টুরেন্টের যে মালিক তারা কথা বলতেছে, এবং তারা একটা গ্রামা করলো, মানে জরিমানা করলো, করে আমার এখান থেকে উঠে একটা গাড়ির মধ্যে উঠাই ফেললো এবং ওই জায়গা থেকে আমাকে তখন থানায় নিয়ে গেল। এবং থানায় নিয়ে যাওয়ার পরে ওরাই ভালো জানো ওরা কী করতেছে না করতেছে বা আমি এগুলো জানি না, ওইখান থেকে আমাকে তখন একটা জেলে পাঠালো। ওই জেলের নাম নাকি সফর জেল। এবং ওই সফর জেলে যাওয়ার পর আমি জানতে পারি, ওই বাঙালিরা বলে ওখানে যারা যারা আছে ওদের মাধ্যমে কিছু বাঙালি আছে, তখন আমি জানতে পারি যে এই জেলে পাঠানো মানে ওখান থেকে দেশে পাঠাই দিবে। ওই সফর জেলে কাজ করাবে, অনেক দিন ধরে কাজ করাইয়া টিকিটের টাকা হইলে পরে ওইখান থেকে আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে। এবার সফর জেলের কষ্টের বর্ণনা দিয়ে আমি আপনাকে শেষ করতে পারবো না, মানে প্রচণ্ড রকমের কষ্ট করে ওখানে 4 মাস থাকি, বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটি করি। 4 মাস পরে আমি তখন একেবারে শূন্য হাতে সৌদি আরব থেকে ফিরে আসি, শূন্য হাতে সৌদি আরব থেকে ফিরে আসি। এবং সৌদি আরব থেকে ফিরে আসার পরে বাইরে আমার বোনটা আমাদের বাড়িতে আসছিলো, মানে রাইসা আমাদের বাড়িতে আসছিলো। আমি কি বলবো আপনাকে, বলে বুঝাতে পারবো না, মানে রাইসের দিকে তাকায় আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি মানে আমার বোন আইসা দাঁড়ায় আছে, আমি মারে বলি যে মা রাইসা আসে নাই, রাইসা আসে না, আমি যে আসছি রাইসা আসে নাই। মা তখন বলো মা তুই রাইসারে দেখাস নাই যে রাইসা দাঁড়ায় আছে, মানে দরজা ধরে দাঁড়ায় আছে, মানে মনে হয় যেন ওর বয়স 70-80 হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে যে কোনো মানুষ দেখলে না চোখে পানি চলে আসবে। আমি ওর বোনটারে দেখা চিৎকার করে কান্না করতে শুরু করছে ঘরের ভিতরে, কান্না করতে করতে বলতেছে বোন রে আমি চাইছিলাম বিদেশ গিয়ে আমি তোর ওই ঘর থেকে নিয়ে আসবো, আমি তোর ওই ঘর থেকে নিয়ে আসবো রে বোন, কিন্তু আমি তোর আনতে পারলাম না, আমি তোর বোন ওই ঘর থেকে আনতে পারলাম না। কান্নাকাটি করলাম এবং কান্নাকাটি করার একটা পর্যায়ে তখন আমার বোন তখন চলে গেল, আবারও ওই তার শ্বশুর বাড়িতে চলে গেল। তুই রাস্তাঘাটে বের হয়ে যেয়ে দেখে সে আমার বলে তোরা তো মানুষ না, তোরা তো কালফিট, তোরা তো পাষাণ, তোদের মতো পাষাণ মানুষ হতে পারে না, নিজের এত সুন্দর এই বোনটারে তোরা জলাঞ্জলি দিয়ে দিলি, এইরকম একটা লম্পট লুচ্চে একটা খারাপ বদমাইশ লোকের কাছে বোনটারে বিয়ে দিয়ে দিলি, আরে বোনটারে খাওয়াইতে না পারলে এতিমখানায় দিয়ে দিতি, এটা করতে ওইটা করতে, মানে এরকম কষ্ট বলে। এরকম করতে করতে একদিন রাতের বেলায় আমি আমার বোনের বাড়ির পিছন দিয়ে আসতেছি, আসতেছি পরে আমি আপনাকে এটা মানে বলতে পারবো না, মানে এখানে বলার মতো ভাষা নাই। আমার বোনের কিছু আত্মচিৎকার আমি শুনতে পাই ওই আপনার হানু মুন্সির বাড়ির পিছন দিয়ে যখন আসতেছিলাম, ওনার বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভিতর দিয়ে আত্মচিৎকার শোনা যায়। তো বিল্ডিংয়ের যেই মানে গ্রিল দেওয়ার মধ্যে যেই মানে জানালাটা আছে, ওই জানালাটা আবার কাঠের জানালা, তো কাঠের জানালা আবার উলু ধরছে, তো উলু পোকা ধরার পরে কাঠের জানালা অনেকটা ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা দৃশ্যটা দিয়ে মানে ফাঁকা জায়গাটা দিয়ে আমি যখন ভিতরের দিকে তাকাইলাম, আমি দেখলাম হানু মুন্সি আমার বোন এবং হানু মুন্সির মানে ওই বউ কারো গায়ে কোনো জামা কাপড় নাই। এবং যে দৃশ্য আমি দেখছি আমার কাছে মনে হয়েছে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন, ওই জায়গা থেকে দৌড়ে বাড়িতে আসি, বাড়িতে এসে মারে বলি কালকে সকালে গিয়া রাইসারে নিয়ে আসবা। মানে যেটা আমি দেখছি এটা আমি বলতে পারবো না, এটা বললে হয়তো আপনার কলিজা ফেটে যাবে, আপনি নিতে পারবেন না। আমার বোনের সাথে এই বুইরা এবং বুড়ি যা করতেছে ওই ঘরটার মধ্যে, শুধু যে হানুমুন্সি করে তাও না, তার বউ সহ। ছি, বাঙালি মানুষের এরকম হইতে পারে, মানে এইরকম মানুষ হতে পারে আমি কখনো চোখেও দেখি না, মানে স্বপ্নেও চিন্তা করি নাই। আমি শুনেছিলাম এগুলো বিদেশিরা করে, কিন্তু
একটা পর্যায়ে আমি তখন বাড়িতে এসে মারে বলতেছি সকালবেলা আমার বোনের ওই বাড়ি থেকে নিয়ে আসবা, সকালবেলা আমার বোনের ওই বাড়ি থেকে নিয়ে আসবা। আমার মা বলে বিয়ে দিছি, আজকে এত বছর সংসার করতেছে, আমি কেমনে নিয়ে আসি? আমি সকালে ঘুম থেকে উঠছি, উইটা 7টা সাড়ে 7টার দিকে, আমি তো ঘুমাই নাই, মানে শুয়েছিলাম। সূর্য ওঠার পরে 7টা সাড়ে 7টার দিকে হানুমুন্সির বাড়িতে গেছি, আমার বোন তখন শুয়ে আছে। আমি যা ডাকাডাকি শুরু করছি, হানুমুন্সির বউ আমারে বলতেছে এরকম কুত্তার মতো সকালবেলা ঘেউ ঘেউ করতেছিস কেন? আমি বললাম আমার বোনেরা ডাক দেন। আমার বোন তখন দরজা খুলছে, হাঁটতে পারে না, মানে হাঁটতে পারে না, মনে হয় হাঁটলে কেন পড়ে যাবে। আমি ঘরে ধরছি, ধরার পরে বললাম চল বাড়ি চল। ও বলে কই যাবো, এটাই তো আমার বাড়ি। আমি বললাম না, এটা তোর বাড়ি না, তুই আমার সাথে বাড়ি চল। ও যাইতে চায় না, হানুমুন্সি আইসা ধরছে। আমি হানুমুন্সি একটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে ফালাই দিছে। ফালাইতে আমার হানুমুন্সির বউরে আমি বলছি আমার সামনে আসলে আজকে মার্ডার হয়ে যাবে। হানুমুন্সির বউর সামনে থেকে আমার বোনের আমি নিয়ে আনছি, এবং নিয়ে আসার পরে বোনের আমি ঘরের মধ্যে রাখছি। ঘরের মধ্যে রাখছে। মারে বলছে আমরা যা খাবো ও তাই খাবে, আমরা মরলে ও আমাদের সাথে মরবে, আমরা ওরা হানুমুন্সির কাছে দিব না। তো ওই দিন সন্ধ্যার পরে মেম্বার তখন আমাদের বাড়িতে আসছে। মেম্বার এসে আমার বলতেছে যে রিপন, তুই নাকি সকালবেলা গিয়া তোর বোনের নিয়ে আসছিস? আমি বললাম হ্যাঁ আনছি তো। পরে বলে কেন আনলি? আমি বললাম কেন আনলাম মানে আমার বোনের সাথে কি হয় আপনারা কি কখনো খবর নিছেন? আমার বোনের কি জিজ্ঞেস করছেন? ওই মেম্বার তখন বলে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হবে, এটা বাইরের লোকেরা জানবে কেন, বাইরের লোকদের বলতে হবে কেন? আমি বললাম আরে কাকা আপনি বুঝতেছেন আমার বোনের সাথে কি হইতেছে ওই পরিবারে, আমি আমার বোনটা ওইখানে দিব না। উনি বলে তোমার বোনের যদি ওইখানে না দাও, হানুমুন্সি বলছে তুমি বিদেশ যেতে হানুমুন্সির কাছ থেকে যা টাকা নিছ তা টাকা হানুমুন্সিকে দিয়ে দাও, এবং হানুমুন্সিকে তোমার বোনরে বলো ডিভোর্স করে দেওয়ার জন্য, মানে তালাক দিয়ে যাওয়ার, ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য তোমার বোনরে বলো। আর হানুমুন্সির কাছ থেকে বিদেশ যাওয়ার জন্য যা টাকা নিছ কালকের মধ্যে ওই টাকা পরিশোধ করে দিবা। আমি তখন বললাম যে মেম্বার কাকা আপনি এটা কী বলেন, আমি ওই টাকা কোথায় পাবো? আমি তো বিদেশ গিয়ে মাইর খেয়ে আসছি, বরং বিদেশ আমি গেছি আমারে ঠকানো হয়েছে, আমারে বলছে আমারে মানে মসজিদের ভিসা দেবে, কিন্তু আমি গিয়ে দেখি যে মানে বিল্ডিংয়ের ভিসা। পরে আমারে বলে ভিসা তো তোমার মা নিছে, এটা তো আর হানুমুন্সি দেয় নাই, হানুমুন্সি তো নগদ জমি বিক্রি করে তোমারে টাকা দিছে, 5 লাখ টাকা দিছে, হয় তুমি এই 5 লাখ টাকা ফিরাই দিবা, নাইলে তুমি হচ্ছে তোমার বোনের হানুমুন্সির ঘরে দিবা। আমি বললাম এই 5 লাখ টাকা আমাদের বিটামাটি বিক্রি করলেও তো হবে না, আমাদের যে জমি জামা আছে, আমাদের যে ঘর বাড়ি আছে, এগুলো বিক্রি করলেও তো ভাই 5 লাখ টাকা হবে না। তো এরপরে এই গেল, এই বেলা মেম্বার তখন চলে গেল। পরের দিন বিকালবেলা মেম্বার আবার আমাদের বাড়িতে আসছে। আমি তখন বাড়ির পিছনে কুমড়া গাছ লাগাইছি, কুমড়া গাছের ওখানে কাজ করতেছি। মেম্বার এসে বলতেছে কিরে তোর বোনেরই দিবি না? আমি বললাম যে না আমার বোনের আমি দিব না। বলে বিকালবেলা তাই সন্ধ্যার পরে দরবার আছে, দরবারের মধ্যে আসিস। আমি বললাম কিসের দরবার? বলে কালকের মধ্যে মানে আজকে রাতের মধ্যে যদি তুই তোর বোনের এই বাড়িতে না দেস, হানুমুন্সির কাছে না দেস, তাহলে তোর নামে মামলা করা হবে, তোর নামে মামলা করা হবে, তো তোর বোনের এখান থেকে জোর করে নিয়ে যাওয়া হবে। তখন ঘরে আসছি, এই মেম্বার এগুলো বলছে, আমার মাও শুনছে, আমার বোনও শুনছে। পরে রাতের বেলা এসে শুয়ে আছে, আমার মা আমারে বলতেছে বাবা রে সকালবেলা আমি গিয়ে রাইসারে হানুমুন্সির কাছে দিয়ে আসবো। আমি বললাম তুমি কি বলতেছো মা, তুমি কি রাইসারে জিজ্ঞেস করছিলা বিগত দিনগুলোতে আমাদের বাড়িতে যে ছিল যে রাইসার সাথে কি হয় হানুমুন্সির বাড়িতে? আরে হানুমুন্সি কী করবো, ওর বউ তো আরও খারাপ। আমার মা বলে বাবারে আমি এগুলো জানি, এগুলো আমি জানি, আমি তোরে কি বলবো লজ্জার কথা, মাঝে মাঝে আমাকে দিয়েও হানুমুন্সির বউ এগুলো করাইতো। আমি বললাম ছি মা এগুলো কী বলো? আমার মা বলে হ্যাঁ রে বাবা, আমরা গরিব হয়ে জন্মাইছি রে ভাব, এটাই আমাদের অপরাধ। এই দুনিয়াতে গরিব হয়ে জন্মানোর চেয়েও বড় অপরাধ আর কিছু হতে পারে না। গরিব হয়ে জন্মানো মানেই হচ্ছে একটা অভিশাপ মাথায় নিয়ে জন্মানো, একটা অভিশাপ নিয়ে জন্মানো। আমরা গরিবের ওই অভিশাপ নিয়ে জন্মাইছি রে বাবা। আমি বলে মা তুমি যদি সত্যি রাইসারে আমাদের বাড়ি থেকে বিদায় করে দাও, বা রাইসারে যদি হানুমুন্সির কাছে দাও, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। মা তখন কান্না করতে করতে বাড়িতে মানে সকালবেলা কান্না মানে আমার ইয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেছে। সকালে আমি ঘুম থেকে 7টা বাজে উঠছি, ওইটা দাদিরে জিজ্ঞেলাম যে দাদি মা কই? বলে রাইসারে নিয়া হানুমুন্সির বাড়িতে গেছে। আমি বললাম কেন? বলে হানুমুন্সির হাতে তোর বোনেরে তুলে দিয়ে আসার জন্য। আমি বললাম দাদি, আমার দাদি তখন বুড়ো মানুষ, খুপিয়ে খুপিয়ে কান্না করতেছিল। আমি বললাম দাদি আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি বাড়িতে আর কখনোই আসবো না। এই বলে আমি তখন দাদির বাড়ি থেকে বেরিয়ে গেছি। দাদির বাড়ি থেকে বেরিয়ে মানে কান্না করতে করতে বেরিয়ে গেছে যে আমি আর এই বাড়িতে কখনোই আসবো না। দাদি আমার পিছন থেকে ডাকতেছে যে রিপন রিপন যাইস না যাইস না। আমি তখন গেছি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে রাতের বেলায় আর সারাদিনও আসি না, রাতে বাজারে ছিলাম। সকালবেলা একটা বিল্ডিংয়ের কাজের সন্ধান পাইছি। আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামে বিল্ডিংয়ের কাজের সন্ধান পাইছি, ওই বিল্ডিংয়ের কাজে যাব। তো ওই বিল্ডিংয়ের কাজে করার জন্য গেছি। তো বিল্ডিংয়ের কাজে গেলাম, বিল্ডিংয়ের কাজ করতেছি
সকালবেলা চলে গেছি ওইখানে। আমার মা কিন্তু আর আমার সাথে কোনো কথাবার্তা বলে না, যোগাযোগ করে নাই। 11টার দিকে ভাই বিল্ডিংয়ের কাজ করতে করতে 11টার দিকে বৃষ্টি নামছে, মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টির মধ্যে তো আর বিল্ডিংয়ের কাজ করা যায় না। পরে বৃষ্টি নামার পরে ওই বাড়ির একটা মানে টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে গিয়ে আমি মানে বসছি একাই, ওইখানে আমি আছি আর কেউ নেই, বাকিরা সব ওইদিকে আছে। এবং টিনের ঘরে ওইটা মধ্যে বসার পরে ভাই হঠাৎ আমার বোনটার কথা মনে হয়েছে। এবং আমার বোনটার কথা মনে হওয়া মাত্রই ভাই আমি পাগলের মতো ওখানে বসে বসে কান্না করতে শুরু করছি। মানে যে দৃশ্যটা আমি চোখে দেখেছিলাম এটা মনে হওয়াতে আমি চিৎকার করে কান্না করতেছি এই ঘরটার মধ্যে, এবং কান্না করতেছি, অজোরে কান্না করতেছি। কান্না করতে করতে হঠাৎ করে দেখলাম জানালার পাশে একটা মেয়ে আমার দিকে তাকায় আছে, আমি কান্না করতেছি। তো আমি চোখটা যখন ওই দিকে গেল, মেয়েটার সাথে চোখে চোখ পড়লাম, আমি তখন চোখের পানিগুলো মুছে ফেলতেছি। তো চোখের পানিগুলো মুছে ফেলতেছি, তো মুছে ফেলার পরে মেয়েটা আর আমার কোনো কিছু বললো না। না বলার পর আমি তখন আবার বিকেলের দিকে কাজে চলে গেলাম। মানে বৃষ্টি যখন কমলো আবার গিয়ে কাজ করতেছি। তো কাজটা শেষ করে 4:30 5টা বেজে গেছে। তো আমরা কিন্তু ওইখানে থাকবো 15-16 দিন থাকবো, যতদিন কাজ না হয়, কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত থাকবো। তো কী করলাম, আমি রাতের বেলায় মানে এসে ঘুমিয়ে গেছি। তা আমার ওই দিনও কান্না আসতেছে, মানে আমার বোনের কথা মনে হতে আমার কান্না আসতেছে। আমি আবার ওই যে ঘরটাতে বসে কাঁদছিলাম, ওই ঘরটা একটু মানে কুকুর টুকুর এসে রাতের বেলা ঘুমায় আর কি, ওই ঘরের মধ্যে একা একা বসে আমি আবারও কান্না করতেছি। রাত্রে তখন আনুমানিক প্রায় আপনার 11টা 12টার মতো বাজে, এরকম সময় কান্না করতেছি। মানে যেদিন গেছি ওই দিনে, মানে ওই দিন রাতেই। পরে ওই মেয়েটা, যে মেয়েটা আমাকে জানালা দিয়ে দেখছিল, ওই মেয়েটা জানালার পাশে দাঁড়ায় আমাকে মানে জানালার পাশে আবারও আসছে, এসে বলতেছে, ও ভাই কাঁদেন কেন? মেয়েটারে দেখার পর আমি বললাম, বোন আপনি চলে যান। পরে বলতেছে, ও ভাইয়া কাঁদেন কেন? যখন ও ভাইয়া বলছে আমি বললাম, আমার ভাইয়া ডাইকেন না। মেয়েটা বলতেছে, দেখেন আপনি কান্না করেন না, আমার খুব খারাপ লাগতেছে। দুপুরে আপনার কান্না দেখার পর আমি সারাটা দিন আমার ভালো কাটে নাই, আপনি আবার এখানে কান্না করতেছেন। আমি বললাম, আমি যদি কান্না করি তাহলে আপনার কি সমস্যা, আপনার কি হয়েছে? বলতেছে, ভাই কিছু না মনে করলে আপনি একটু বেরিয়ে আসবেন, আমি তো আর ওই ঘরে যাইতে পারবো না, আপনার সাথে আমার একটু কথা আছে। পরে আমি বললাম যে না, আমি বেরিয়ে আসতে পারবো না বোন। পরে আমরা অনুরোধ করে আমি তখন ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে জানালার পাশে এসে দাঁড়াই। মেয়েটা বলে, এখানে তো অনেক রাত হয়েছে, কান্না করেন না, কান্না করলে আশেপাশের মানুষগুলো শুনতে পাবে, একটা সমস্যা হবে, কান্না করেন না। কেন কান্না করতেছেন আপনি আমারে বলেন? তো মেয়েটা দেখে মনে হলো খুবই ফ্রেন্ডলি, মানে খুবই, কিছু মানুষ আসে না অনেক আন্তরিক হয় আর কি, এরকম বোঝা যায় যে খুবই আন্তরিক। পরে আমি কান্না করতে করতে বলতেছি যে এই ঘটনা, মানে আমার বোনের কথাগুলো বললাম। মেয়েটাকে বলার পরে দেখলাম মেয়েটা নিজেও কান্না করতেছে। কান্না করতে করতে বলতেছে যে আচ্ছা কিছু মনে করবেন না, আমি আপনার সাথে কালকে আবার কথা বলবো। এইভাবে ওখানে আমি 3 দিন পর্যন্ত কাজ করি। তো 3 দিন পর্যন্ত কাজ করার পরে প্রতি রাতে মেয়েটার সাথে আমার কথা হইতো, এখানে আসতাম, মেয়েটার সাথে কথা হইতো। এবং 3 দিন কাজ করার পরে আমি জানতে পারি, আমার কাছে খবর আসে আমার বোনেরা হসপিটালে ভর্তি করাইছে। দুপুরবেলা আমাদের এলাকা থেকে লোক আসে, আইসা আমারে বলে যে আপনার বোনেরা হসপিটালে ভর্তি করাইছে, আপনার বোনের অবস্থা ভালো না, আপনারা যাইতে বলছে। তো আমি বললাম কোন হসপিটালে? তো হসপিটালের নামও বলছে। পরে আমি রেডি হইতেছি, ওই সময় মেয়েটার সাথে আমার দেখা। ওই মেয়েটার নাম ছিল হচ্ছে মাইশা। বেরিয়ে যাব, পরে আমি কাজ বন্ধ করে চলে যাইতেছি। মাইশা আমারে বলে, চলে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনার বোনকে কোন হসপিটালে ভর্তি করাইছে? আমি বললাম এই হসপিটালের নামটাও বলছি। বইলা আমি তখন মানে হসপিটালের মানে নাম বলছি, বা এটা মানে অনেক বড় কোনো হসপিটাল না, আমাদের এলাকাতে ছোটোখাটো একটা হসপিটাল। আমি তখন এই দুপুরে ওইখানে চলে গেলাম। তো আমার বোনের ওখানে ভর্তি দিছে। বোনের অবস্থা খুব খারাপ, ওর শরীরে রক্ত নাই। তো রাতটা ওর সাথে ছিলাম। সকালবেলা আমি ওখানে বসে আছি, এমন সময় দেখলাম জানালা দিয়ে দেখতেছি, মানে হসপিটালের জানালা দিয়ে দেখতেছি মাইশা নামের মেয়েটা হসপিটালের সামনে দাঁড়ায় আছে। ওই যাদের বাড়িতে আমি এতদিন কাজ করছি, এই মেয়েটার দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে মেয়েটা এখানে দাঁড়ায় আছে কেন। পরে আমি এখান থেকে আসার পরে আমি বললাম যে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? মেয়েটা আমার হলো, আপনারই তো খুঁজতেছি। আমি বললাম আপনি এখানে কেন আসেন, আপনার কোনো রুগী আছে হসপিটালে? বলেন না, আমি আপনারই খুঁজতেছিলাম। আর আমারই খুঁজতেছিলেন কী কারণে? বলতেছে যে আপনারই খুঁজতেছিলাম কী কারণে বলবো, আমি একটু আপনার বোনটাকে দেখতে আসছি। আমার তো নিজের কোনো ভাই বোন নাই, একটু আপনার বোনটাকে দেখতে আসছি, দেখতে পারবো? আমি বললাম আমি পারবেন না কেন, আসেন। পরে মেয়েটারে ভিতরে নিয়ে গেলাম। ওই আমার বোনের হাতটা ধরছে, এবং আমার বোনও কান্না করতেছে, মেয়েটাও কান্না করতেছে, দুজনেই কান্না করতেছে। দুজনের কান্না দেখে আমারও তখন কান্না আসছে। পরে মেয়েটা এখান থেকে উঠে চলে আসছে, উঠে এসে আমার বলতেছে যে এই বুইরা খারাপ লোকটার কাছ থেকে আপনার বোনটাকে নিয়ে আসেন না কেন? আমি বললাম বোন কীভাবে নিয়ে আসবো বলেন, আমার বোনটা কি আর এখান থেকে নিয়ে আনা সম্ভব? আমার বোন তো আমি 5 লাখ টাকা নিয়েছি, ওই টাকা পরিশোধ করার সাথে আমি আমার বোনের আনতে পারবো না। পরে আমার বলা, আচ্ছা আপনি কালকে দুপুরবেলা আপনি যে বাড়িতে কাজ করতেন, ওই বাড়িটার পিছনে যে একটা বট গাছ দেখছিলেন, আপনি ঠিক দিনে 2টা বাজে বট গাছের কাছে একটু আসতে পারবেন? আমি বললাম কেন? বলে কালকে আসতে হবে, আসতে পারবেন? আমি বললাম পারবো। বলে তাহলে আমার একটা গাড়ি ঠিক করে দেন, আমি বাড়ি চলে যাই।
তো আমি কিন্তু ভাই কিছুই জানি না, ও যেমনি বলছে এমনি তারা গাড়ি ঠিক করে দিচ্ছে, ও চলে গেছে। এরপরের দিন এই রাতে মানে ওই যেদিন ও দেখে গেছে ওই দিন রাতে পরে আমার বোনটা আবার আমাদের বাড়িতে আনা হয়েছে। তো এরপরের দিন আমার কথাটা মনে নাই যে মেয়ে আমার ওই সময় ওখানে যাইতে বলছে, হঠাৎ মনে হয়েছে। মনে হওয়ার পর আমি গেছি, যেতে দেখলাম যে প্রায় 3টা বেজে গেছে, আমাকে 2টা বাজে থাকতে বলছে। 3টার কাছাকাছি বেজে গেছে, ওইখানে যাওয়ার পরে দেখি যে মেয়েটা দাঁড়ায় আছে এবং আমার বলে আপনি এত লেট করে আসছেন কেন? আমি বললাম দেখেন আসলে আমি ভুলে গেছিলাম, আমার এটা মনে ছিল না যে আপনি আমাকে আসতে বলছেন, আমার মনে ছিল না, এই জন্য। কেন আসতে বলছেন? পরে মেয়েটা আমার হাতে একটা বক্স দিল, মানে বক্স বলতে কি আগের দিনে মানুষের পান খাওয়ার সময় যেরকম পানের বাটা হয় না স্টিলের, এরকম একটা পানের বাটা আমার হাতে দিছে। মানে পানের বাটার মতো, এটা একটু মানে ইয়ের মতো আর কি, মানে পানের বাটা টাইপেরই এরকমই, মানে এরকম লোহার ইয়ে দেওয়া, মনে হয় যেন এরকম ছোটো কোনো বক্স, এটা আমার কাছে দিল। দিয়ে বলতেছে যে এগুলো নিয়ে যান, এটা নিয়ে যান। আমি বললাম এটা কি? বলে এটার মধ্যে কিছু জিনিস আছে, এগুলো বিক্রি করে ওই খারাপ লোকটার কাছ থেকে আপনার বোনটাকে নিয়ে আসবেন। আমি বললাম আরে এটার মধ্যে কি আছে যেটা বিক্রি করে আমি খারাপ লোকটার কাছ থেকে আমার বোনটা নিয়ে আসবো? মানে এটার মধ্যে আছে কি? পরে আমার বলে এটার মধ্যে কিছু গয়নাগাটি আছে। আমি বললাম আমার বোনের ওই কবিরা ওই ব্যাটার কাছ থেকে আনতে 5 লাখ টাকা লাগবো। মেয়েটা বলতেছে এটার ভিতরে 5 লাখ টাকারও বেশি গয়না আছে। এটা বলার পর আমার শরীরটা একটা কাঁপুনি দিছে। আমি যখন এটা খুলে আমি দেখি তো অবাক। আমি বললাম না এটা আমি নিব না, আমি এটা নিব না, এটা আপনি আমার এই গয়না দিতেছেন কেন? আমি তো আপনি আমাকে চিনেনও না ঠিক মতো, মাত্র 2-3 দিন আপনার সাথে আমার কথা, আপনি আমাকে ভালো করে চিনেন, আমার সম্বন্ধে জানেনই না। তো যাকে চিনেন না জানেন না এইরকম একটা লোককে আপনি কেন এগুলো দিয়ে দিচ্ছেন, বা আপনি এত গয়নাগাড়ি তার দিচ্ছেন কেন? না আপনার মনে হয় অন্য কোনো মানে ইয়ে আছে, আমি এগুলো নিতে পারবো না। এটা আমাকে বলতেছে দেখেন আপনি এটা নিয়ে যান, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি মেহেরবানি করে আপনি এটা নিয়ে যান, আপনি এখানে কথা বাড়াইয়েন না, আপনি আজকে এটা নিয়ে যান, কালকে এসে আমি আপনার সাথে কথা বলবো আবার। আমি বললাম না আমি এটা নিতে পারবো না। পরে মেয়েটা কান্না করতেছে, যে কান্না করে বলতেছে এটা নিয়ে যান। তো যখন এরকম করে আমি বললাম যে কালকে আমি এখানে আসলে আমার সাথে কথা বলবেন? বলে হ্যাঁ বলবো। এই গয়নাঘাটিগুলো নিয়ে আমি তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে রাত্রেবেলা আমি তখন মায়ের আমি বলি যে মা এই ঘটনা। মা তো দেখে অবাক, আমার মায়ের ভিতরে এক বিন্দু পরিমাণে লোভ কাজ করে নাই। আমার বোনটা তখন প্রায় মরণ পথের যাত্রী, আমার বোন তখন বোবা হয়ে গেছে, মানে আর কথা বলতে পারে না, ওর জিহ্বা পচে গেছে। এমন কাজ ওকে দিয়ে করানো হয় যেটা আমার বলার ভাষা না, এই জন্য জিহ্বাটা পচে গেছে, কথা বলতে পারে না। শেষ পর্যন্ত আমার মা বলে আমি আমার মেয়েটার আগে বাঁচিয়ে আনবো। যেই মেয়ে এগুলো দিছে আমার, সে মানুষ নয়, সে একটা ফেরেস্তা, আমি আমার মেয়ের আগে বাঁচিয়ে আনবো। এই বলে মা তখন সকালবেলা এগুলো বিক্রি করার জন্য আমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল। তো স্বর্ণকার মনে করতেছে আমরা এগুলো চুরি করে আনছি, মানে এখানে অনেক ঝামেলা হয়েছে। যাই হোক এগুলো না বলি, তারপরেও জিনিসগুলো 3টা দোকানে মিলে আমরা বিক্রি করে প্রায় ওই সময় 6.5 লাখ টাকার মতো স্বর্ণ কেনা। তাহলে আপনি বুঝেন যে কত বড় স্বর্ণ ছিল, অনেক স্বর্ণ অনেক ছিল। পরে এগুলো বিক্রি করলাম। বিক্রি করার পরে আমার মা তখন ওই রাত আর ওই মেয়েটার সাথে আমি দেখা করতে যাই নাই, কিন্তু পরের দিন এই ঝামেলার মধ্যে স্বর্ণ টর্ণ বিক্রি করার পরে রাতের বেলা আমার আম্মা তখন মেম্বারে ডাকছে। মেম্বারে ডাইকে আমাদের গ্রামের আরও কয়েকজনকে ডাকছে, ডাইকা বলে এই টাকা আপনার হাতে বুঝিয়ে দিলাম, আমি সকালবেলা মেয়ে আনতে যাব। আমার মেয়ে আনতে যাব। আমার মেয়ের সাথে উনি কাবিন করছে মাত্র 20,000 টাকা। 20,000 টাকা কাবিনে আমার মেয়ের বিয়ে করছে, ওই 20,000 টাকা আমার মেয়েকে দেওয়া লাগবে না, আমি টাকাটা আপনার কাছে দিয়ে দিলাম আজকে রাতে, সকালবেলা আপনি ওইখানে যাবেন টাকা নিয়ে। টাকা দিয়ে দিয়েছে। টাকা দিয়ে দেওয়ার পরে সকালবেলা আমি আমার মাকে নিয়ে ওইখানে গেছি, মানে ওই বাড়িতে গেছি আমার বোনের রান্নার জন্য, হানুমুন্সির বাড়িতে। হানুমুন্সির মানে তারা অনেক ভালো আমার বোনের সাথে। তারা যে রাতের বেলা আমার বোনের সাথে কি করে, এইটা যদি কোনো মানুষ দেখতো তাহলে সে মানে ওদেরকে জবাই দিয়ে দিত। আমি তখন আমার বোনরা ওখান থেকে নিয়ে আসবো, আমি আমার বোনরা ওইখানে রাখবো না। পরে মানে ওই হানুমুন্সি বলতেছে সে আরও টাকা দিবে। আমি বললাম টাকার দরকার নাই। মেম্বার তখন বললো আপনি যেই টাকা রিফন্ডে দিয়েছেন বিদেশ যেতে, রিফন্ড সব টাকা ফিরিয়ে দিছে, আপনি ওদেরকে বোনকে দিয়ে দেন। এই আমার মা তখন আমার বোনের নিয়ে বাড়িতে আসছে পর আমার বোন পুরা বোবা, যেদিকে তাকায় থাকে, কথা বলতে পারে না। আমার বোনের কাছ থেকে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে, মানে ওনাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে হানুমুন্সিকে। এরপর আমি একদিন মারে বলতেছি মা এই মেয়েটারে তুমি দেখতে গেলা না, মেয়েটা আমার পরের দিন যাইতে বলছে, আমি তো আর গেলাম না। মা বলে তুই যদি পারোস মেয়েটার একদিন আমার বাড়িতে নিয়ে আয়, এখন তো তোর বোনের শরীর ভালো না, আমি তখন যাইতে পারবো না। তো এর একদিন পরে আমি তখন এই মেয়েটার সাথে দেখা করার জন্য ওই এলাকাতে আবারও যাই। ওই বটগাছের নিচে যে ওইখানে মেয়েটাকে দেখতে পাই না, মেয়েটা ওইখানে নাই। না থাকার পর আমি বাড়ির ভিতরে ঢুকি। বাড়ির ভিতরে ঢুকলে আমি ওই যে আগে যে বিল্ডিংয়ে কাজ করছি ওইখানে তখনও লোকেরা কাজ করে, ওদের সাথে কথাবার্তা বলার পরে মেয়েটা তখন আমার দেখে ইশারা দিয়ে ডাক দেয়। আমি বললাম আমার মা বলছে তোমার নিয়ে যাইতে। পরে বলে আপনার বোনেরই নিয়ে আসছেন ওখান থেকে? আমি বললাম হ্যাঁ নিয়ে আসছি। আমার মা বলছে তোমার আমার সাথে যাইবা।
বলে আপনার বোনের দেখতে যাইতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি নানা নানু কী বলে ভয় পাইতেছি, মানে আমার মামা কী বলে ভয় পাইতেছি। আমি বললাম সমস্যা নাই, চলো না। পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনি ওই বটগাছে নিচে দাঁড়ান, আমি রেডি হইতেছি। পরে বটগাছে নিয়ে গিয়ে দাঁড়াইছি, কিছুক্ষণ পরে মেয়েটা তখন বোরকা পরে আমার কাছে আসছে, আইসা বলে চলেন। তাই আমি তখন এই মাইশারি নিয়ে পরে আমি আম্মার কাছে গেছি, আমার পা ধরে সালাম করলো। পরে আমার আম্মুরে বই আসায় জিজ্ঞেস করলো যে তুমি একটা ছোট মানুষ, দেখে মনে হচ্ছে অনেক বয়স কম, তুমি এত গয়নাগাটি কই পাইছো? এই লক্ষ লক্ষ টাকার গয়না তোমার কে দিছে? রাইসা তখন বলতেছে এই গয়নাগুলো ছিল আমার নানুর। ছোটোবেলায় আমার মা মারা যায় এবং মা মারা যাওয়ার পরে আমার সৎ বাবা আরেকটা বিয়ে, মানে আমার বাবা আরেকটা বিয়ে করে সৎ মা আসে, সৎ মা আমাকে অত্যাচার করে, পরে আমার নানু আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, নানু বাড়িতে নিয়ে আসে। তো নানু বাড়িতে নিয়ে আসার পরে আমার মা মারা আমাকে ভালোভাবে দেখতে পারতো না, বলতো আমার নানু যদি মরে যায় তাহলে বলতো আমার ঘর থেকে বের করে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, এগুলো বলতো। তো এগুলো বলা বলি করতো আমার নানু আমাকে নিয়ে খুব ভয় পাইতো যে আমার ভবিষ্যৎ কী হবে, যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আমার নানু এগুলো নিয়ে ভয় পাইতো। শেষ পর্যন্ত আমার নানু তার বাপের বাড়িতে অনেক সম্পদ পায়, বাপের বাড়িতে অনেক জায়গায় সম্পত্তি পায়, এবং নানু তার বাপের বাড়িতে সম্পত্তিগুলো বিক্রি করে, এবং বিক্রি করে আবার আমার নানুর কাছেও কিছু টাকা থাকে, নানুর কিছু গয়না কাটি, এবং ওইখান থেকে যে টাকাগুলো আনে সেগুলো দিয়ে আমার নানু কিছু গয়না কিনে, এবং গয়না কিনে এগুলোর মধ্যে রেখে নানু আমাকে এটা দেয়, এবং নানু আমাকে বলে এটাই আমার শেষ সম্বল, এটাই আমার শেষ সম্বল, এবং এটা দ্বারাই আমার বিয়ে শাদী হবে। আমার মামারা আমাকে বিয়ে শাদী কোথাও দিবে না, মামারা আমারে ভালো চোখে দেখে না। আমার মা তখন বললো যে তুমি যে তোমার শেষ সম্বলটুকুন দিয়ে দিলে আমার মেয়েরে বাঁচানোর জন্য, এটা তোমার এখন ভবিষ্যৎ কী হবে? ও তখন আমার মাকে বলতেছে যে আমি একটা বোনকে বাঁচাইছি, আমার নিজেরও তো বোন, মানে যদি বোন হইতো তাহলে কি আমাকে বাঁচাইতাম না? আমার এই গয়নাগাটিগুলো দরকার নাই। আমার যদি আমি প্রয়োজনে একটা মানে দিনমজুর রিক্সা ড্রাইভারকে বিয়ে করে সংসার করবো, সমস্যা নাই। এরপরও এই টাকাগুলো দিয়া বা এই গয়নাগাটিগুলো দিয়া যদি একটা মেয়ের জীবন বাইচা যায়, তাহলে তো আর মানে কোনো কিছু থাকে না। তো আমি যে আপনার মেয়ের জীবন বাঁচাইতে পারছি, এটাতে আমি আল্লাহর কাছে শুকরিয়া বা আলহামদুলিল্লাহ। আমার মা তখন বলে আমি দুনিয়াতে মেয়ে দেখছি, বাট তোমার মতো মেয়ে দেখি নাই, তুমি নিশ্চিত কোনো মেয়ে না, একটা ফেরেস্তা। আমার আম্মা বলে যাওয়ারে বাড়িতে দিয়ে আয়। তো এই মেয়েটা তখন আমি বাড়িতে দিয়ে আসি, এবং দিয়ে আসার পরে এর কিছুদিন পরে তার যে টাকাগুলো আছে, মানে অবশিষ্ট টাকাগুলো আমার বোনকে ফিরে আনার পরে ওই টাকাগুলো আমি তাকে দিয়ে দিতে চাই, তখন টাকাগুলো নেয় না। তো বলে এই টাকাগুলো দিয়ে আপনি 2টা মোবাইল ফোন কিনবেন। ওই সময় ফোনের অনেক দাম, কিন্তু তারপর আমি এই টাকাগুলো দিয়ে 2টা মোবাইল ফোন কিনি, এবং কেনার পরে একটা আমি ওরে দিই, আরেকটা আমি ব্যবহার করি। রাতে রাতে আমি ওর সাথে কথাবার্তা বলি, এবং দুজনের মাঝে আমাদের মধুর একটা মানে ফোনে কথাবার্তা বলতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে পরে ও বললো যেন মানে আমাদের মাঝে একরকম রিলেশন হয়, যেখানে অনেক ঘটনা আছে আর না বলি। এবং একটা পর্যায়ে ওর মামার কাছে তখন ও আমাকে বলে যে আমার মামার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, তোমার মাকে দিয়ে আমার মামার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, দেখি মামা তোমার কাছে আমাকে বিয়ে দেয় কিনা। পরে আমার মা বিয়ের প্রস্তাব পাঠায়, এই মামা মানে ডিরেক্টলি প্রত্যাখ্যান করো, ওর মামা আমরা গরিব, আমাদের অর্থ সম্পদে আমাদের কাছে মেয়ে বিয়ে দিবে না। এবং ওর এই গয়নাগাটিগুলো কিন্তু শুধু ও আর ওর নানি ছাড়া আর কেউ জানতো না। ওর যে ধরেন মানে অন্য অন্য ওর মামা আছে বা ওর মামানিরা আছে, মামা তো ভাই বোন আছে, ওরা কিন্তু কেউই জানতো না। ও বললো যে গয়নাগাটিগুলো সম্বন্ধে শুধু আমি জানতাম আর আমার নানু জানতো, আর কেউই জানতো না। আর আমার নানু আমাকে অনেক ভালোবাসতো, এবং ভালোবেসে নানু আমাকে গয়নাগাটিগুলো দেয়। পরে ওর মামার কাছে যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওর মামা যখন বিয়ের প্রস্তাবটা এইভাবেই প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করার পরেও তখন আমাকে বলো আমাকে পালায় এসে বিয়ে করবে, মানে গোপনে বিয়ে করবে। পরে ওখান থেকে ও তখন একরকম পালাইয়ে চলে আসে আমার সাথে। পালাইয়ে আসার পরে আমি তখন ওকে বিয়ে করি। পরে ওরে পালাইয়ে এসে বিয়ে করছে, ওর মামার কোনো রিয়েকশন নাই। এই যে পালাইয়া চলে এসে আমার বিয়ে করছে, ওর মামার কোনো রিয়েকশন নাই, মানে উনি কোনো কিছুই বলে না। ধরেন আপনার 1.5-2 মাসের মতো কেটে গেল, এবং তখন রাইসা আমারে বলে, তখন আমার বোনও বাড়িতে, আমার দাদি একটু অসুস্থ, পরিবারে প্রচণ্ড অভাব, মানে এত বেশি অভাব দেখা দিছে যা বলার মতো না, অভাবে অনটনে চলতে পারি না। পরে ও কী করলো, ও দূরসম্পর্কের খালা আছে, দূরসম্পর্কের একটা খালা আছে, খালার সাথে ফোনে কথাবার্তা বললো, মানে খালাকে বললো যে খালা এমন এমন ঘটনা যে তো মেয়ের জামাইরে কিছু করতে, মানে আপনাদের জামাইরে কোনো কিছু করতে পারি না, যদি পারেন একটু সাহায্য করেন। ওর খালাও তখন ওভাবে ওকে সাহায্য সহযোগিতা করলো না, এবং না করার পরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় মানে আমরা আবারও আগের মতো অভাবে পড়ে যাই, মানে কোথাও থেকে ও কোনো টাকা পয়সা কোনো কিছুই পায় না, প্রচণ্ড অভাব তখন দেখা দেয়। এরই আবার প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাচ্চা আসে। তো বাচ্চা আসার পরে আমি এখন কি করব ওই সময়টাতে, আমি যে মানে কিছুই বুঝতে পারতেছিলাম না। যাই হোক একটা পর্যায়ে তখন রাইসার গর্ভ থেকে 2টা কন্যা সন্তান, মানে আমার যমজ 2টা মেয়ে হয়, এবং 2টা মেয়ে দেখতে পাই অনেক ফুটফুটে হয়, অনেক সুন্দর হয়। একটা নাম রাখি মায়া, আর একটা নাম রাখি রানী, মানে মায়া রানী মিলাই রাখি। তো 2টা মেয়ে একেবারে পরীর মতো সুন্দর হয়, একই সাথে 2টা মেয়ে হয় আমার, একটা নাম মায়া, একটা নাম রানী। তো এই মেয়ে 2টাও ভাই ছোটোবেলা থেকে অনেক অসুস্থ।
মানে এত অসুস্থ বলার মতো না, যে জমজ হয়েছে এবং ছোট বিড়ালের বাচ্চার মতো অনেক ছোট ছোট হয়েছে। এদেরকে ডাক্তারের কাছে নেওয়া লাগে, আনা লাগে, এদেরকে আমি ভরণ পোষণ মানে খাওয়া দাওয়া করাইতে পারি না, খুব খারাপ অবস্থা। এবং প্রায় 7-8 মাস পর্যন্ত, এখনও মায়ের বুকের দুধ ছাড়ে নাই, 7-8 মাস বয়স পর্যন্ত এদের পিছনে আমি ওদেরকে চিকিৎসা করাইতে পারি। মানে 2টা মেয়ে মারা যাবে, ওর মামা তো ওর কোনো খোঁজ খবরই নেয় না। আর আমার বোন, যারা আমি ওই ঘর থেকে আনছি রাইসা, আমার বোন রাইসা তো একদম মানে মানসিক রোগীর মতো পড়েই আছে, ওরও চিকিৎসা করতে পারি না। দাদি একটা মরে বলে অবস্থা, এর ভিতরে যমজ সন্তান, এবং এই সন্তানগুলো চিকিৎসা করতে পারি না। একটা সময় 2টো সন্তান মরার মতো অবস্থা হয়ে গেছে, মানে 2টাই মারা যাবে, আমার মায়া রানী মারা যাবে। ওই সময় একদিন রাতে আমার বউ আমার একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা এরকম বলতেছে, আমার খালার সাথে কথা হয়েছে, আমার খালা বলতেছে ঢাকায় একটা পরিবার আছে, তারা নাকি একটা মেয়ে মানে একটা কন্যা সন্তান খুঁজতেছে, তাদের 2টা ছেলে, কোনো মেয়ে নাই, এখন মানে তারা একটা মেয়ে খুঁজতেছে, তো আমার মেয়েটারে তাদেরকে দিয়ে দিলে তারা আমাকে টাকা দিব, এবং ওই টাকা দিয়ে আমরা ধরো রানীরে দিয়ে দিলাম, মায়ার চিকিৎসা করলাম, এবং বাকি অবশিষ্ট টাকাগুলো দিয়ে তোমার আবার বিদেশ পাঠাবো। আমি বললাম যে না, এটা হতে পারে না। একবার আমি বোনরে বিক্রি করছি, কইরা এরকম বিপদ হয়েছে, আমি আমার মেয়ে বিক্রি করে যাব না। এইবার আমার আমার মা আগে যেরকম আমার বুঝাইতে এমনি বোঝানো শুরু করছে, তোর বউ তো ভালোই বলে, তোর বউ তো খারাপ বলে না, তুই বউর কথা শুনিস না কেন, বউর কথা শোন, মানে আম্মা বুঝায়, আমার বউ আমারে বুঝায়। তো যার মেয়ে সে যদি দিতে রাজি থাকে তা আমি কি করব বলেন। তাও 1 বছর পর্যন্ত মেয়েটার আমি রাখি। 1 বছর পরে তারা একদিন আসে ঢাকা থেকে, তার খালা আসে, ওই মহিলা আসে গাড়ি নিয়ে, আমার মায়েরা আমরা রাখবো, রানীরে নিয়ে যাবে। তো রানীরে নিয়ে যাবে, এখন আমি মানে রাজি না, আমার ভাই আমার খুবই খারাপ, আমার মানে আমার মনে যাচ্ছে না, এবং আমার কলিজাটা ছিঁড়ে গেছে মনে। আমার মেয়েটারে তখন এই মানে দুধ খাওয়া মেয়েটারে তখন এই তাদের কাছে তুলে দিল, মেয়েটা কান্না করতেছে, এবং তারা টাকা দিল। কত টাকা দিচ্ছে এটা আমি জানি না, টাকা দিচ্ছে, এবং টাকা দেওয়ার পরে তখন রানীরে তার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার মায়েরা আমার বউ চিকিৎসা করতে শুরু করছে। মায়ের একদম শুকনা ছিল, একেবারেই শুকনো অবস্থা, খুব খারাপ। আমার বউ তখন মায়ের চিকিৎসা করতেছে, আর আমারে বলতেছে তুমি বিদেশে একটা লাইন দাও। তাই আমি বললাম যে না, আমি বিদেশ যাব না, মানে মানা করতেছি। এরপরও বলে না, বিদেশে একটা লাইন দাও, বিদেশে একটা লাইন দাও। পরে অল্প টাকার ভিতরে আরবের একটা দেশ আছে, নাম হচ্ছে ওমান, ওই ওমানে তখন আমি লাইন দিই, আমার বউর কথা মতো ওমানে লাইন দিই। আমার বউ আবার মাঝে মাঝে মানে ওই রকম স্টাম্প করে কিন্তু রানীকে দিয়ে দেওয়া হয়, যে বড় জোরে ও হয়তো মাঝে মাঝে গিয়ে দেখতে পারবে, কিন্তু রানীরা আনতে পারবে না, বা ওরকম স্টাম্পিং করে কিন্তু রানীকে দিয়ে দিই আমরা। যাই হোক, এরপর আমার বউ তখন আমার ভিসার ব্যবস্থা সব কিছু ঠিকঠাক করলো। হওয়ার পর আমি তখন আপনার বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, যে ঠিক আছে আমি বিদেশে যাব, আমি বিদেশ যাব। তো আমি তখন আমি তখন ওমানে গেলাম। আমার বউ টাকা পয়সা সব কিছু ম্যানেজ করলো, আমার বউয়ের ওই ম্যানেজের টাকায় আমি তখন ওমানে গেলাম। এবং ওমানে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ভালো কাজে পাইছি। এবার যে বিদেশ আসছি, মানে যেই কাজ সেটাই পাইছি, অনেক বড় লোকের একটা বাসায় চাকরি পাইছি, এবং আলহামদুলিল্লাহ ভালো টাকা। ওইটা শেখের বাসা পরিষ্কার করি, বা ওনার এখানে আবার মানে আছে, উনি আবার রাতে আড্ডা মারে, বিভিন্ন ধরনের কাজ করি, ভালো টাকা বেতন পাই। প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে আমি অনেক টাকা ইনকাম করি। আমি আমার বউরে বলি যে আমার মেয়েটারে নিয়ে আসো, রানীরে নিয়ে আসো, রানীরা আমরা টাকা দিয়ে রানীরে নিয়ে আসো। তো এরকম করতে করতে আমি প্রায় 3 বছর ধরে একটানা বিদেশ করি। 3 বছর পর বাড়িতে যাই, 6 মাস থাকি, 6 মাস থেকে আবার আসি। এবং আসার পরে আমি বাড়িতে আসার কিছুদিন পরে হঠাৎ করে আমার মেয়েটা মানে মায়া, আমার মেয়ের একটা সমস্যা দেখা দিছে গলার মধ্যে। গলাটা হঠাৎ করে ফুলে গেছে, গলা প্রচণ্ড ব্যথা করতেছে, গলা ফুলে গেছে, মানে জ্বর মানে ইয়ের মতো হয়ে গেছে। পরে এই সমস্যার পর আমার মেয়ের তখন হসপিটালে ভর্তি করাইছি। হসপিটাল থেকে মানে আমি বরিশাল হসপিটালে ভর্তি করাই। ওইখান থেকে ওর ধরেন মানে ডাক্তার বলতেছে গলার মধ্যে টিউমার হয়েছে, এটা অপারেশন করতে হবে। তো আমার মেয়েটার বয়স খুব বেশি ছিল না, কম বয়সে ছিল। এই বয়সে অপারেশন আমার বউ বলতেছে করাবে কি না। ডাক্তার বলে অপারেশন না করলে মেয়েটা মারা যাবে, কারণ গলায় টিউমার খুব মারাত্মক। এবং একটা পর্যায়ে আমার বউ তখন রাজি হওয়ার পরে আমার মেয়ে মায়ের তখন মানে টিউমারটাকে অপারেশন করা হলো। এবং অপারেশন টিউমারটার সময় আমার মেয়েটা মারা গেল। আমার একটা কলিজার টুকরা ছিল, মায়া মারা গেল। এবং মায়া মারা যাওয়াতে আমার পুরো পৃথিবীটা মনে হয় অন্ধকার হয়ে গেছে। অনেক টাকা আমি ইনকাম করতেছি, আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মেয়েটা মারা গেল। মা অনেকটা কান্নাকাটি করে, আমিও অনেকটা কান্নাকাটি করি। এবং একটা পর্যায়ে আমরা তখন রানীর আনার জন্য চেষ্টা করি। মা যেহেতু মারা গেছে, রানীর ওই পরিবার থেকে নিয়ে আসবো, রানীর ওখান থেকে নিয়ে আসবো। আমি তারা আমারে যা টাকা দিছে তার 10 ডবল টাকা দিতে আমরা রাজি থাকি, এবং যেভাবে হোক রানীর ওইখান থেকে আনতে রাজি থাকি। কিন্তু আমরা রানীরা ওখান থেকে আনতে পারি না। এবং আমরা যখন রানীকে আনার জন্য ওই পরিবার থেকে চেষ্টা করি, একটা সময় তারা করে কি রানীরে নিয়ে তারা দেশের বাইরে চলে যায়। মানে তারা আমার মেয়েটারে এতটাই পছন্দ করে, এতটাই ভালোবাসে, যে শেষ পর্যন্ত আমি যদি মেয়ে আনার জন্য বেশি চেষ্টা করি, আইনিভাবে পদক্ষেপ নেই বা ঝামেলা করি, এই পর্যন্ত তারা আমার মেয়েটারে নিয়ে দেশের বাইরে চলে যায়।
তো দেশের বাইরে চলে যায়, কোথায় চলে যায় তাদের কোনো খোঁজ খবর আমরা পাই না। ওর খালা বলতেছে তারা দেশের বাইরে চলে গেছে, অ্যান্ড কোন জায়গায় গেছে ওটা তার বলতে পারি না। এরকম করে একদিন দুদিন সময়গুলো কাটতেছে, আমি ওর সাথে থাকতেছি, দেশে আসতেছি, থাকতেছি, ওর কোনো আর সন্তানাদি হয় না। এইভাবে প্রায় আমাদের 7 বছর সংসার কাটলো। আমার মায়া রানী হারিয়ে যাওয়ার পরে 7 বছর সংসার কাটলো, কিন্তু 7 বছরেও আমার বউ মাইশার ঘরে কোনো সন্তানাদি হলো না। মাইশার ঘরে কোনো সন্তানাদি হলো না এবং 7 বছর পরে আমার মা তখন ওনা আনা শুরু করছে। কিন্তু আমার বয়স শেষ হয়ে গেছে। আমার বোন একটা রাইসা, ও তো প্রতিবন্ধীর মতোই পড়ে থাকে, ও তো এক কথায় বলতে গেলে পাগলই। তার উপরে আবার আমি ধরেন আপনার মানে আমারও বয়স শেষ হয়ে যাইতেছে, আমারও বাচ্চা কাচ্চা হয় না, আমার ভবিষ্যৎ কী হবে। এবার আমার আম্মা করলো কি, আমার বিদেশ থাকতে চাপ দিতেছে, তোরে বিয়ে করাবো এবং মাইশার সাথে প্রচণ্ড রকমের ঝামেলা করতেছে আমার আম্মা, যে বিয়ে করাবো ওরে বিয়ে করাবো, তোমার ঘরে সন্তানাদি হয় না, আজকে এত বছর হয়ে গেল, 7-8 বছর সংসার করতেছো, সন্তানাদি হয় না, 2টা হইলে এরপর আর কোনো সন্তান না, তো ওরে বিয়ে করাবো। তো মাইশা আমাকে এত ভালোবাসে যে গোটা পৃথিবী একদিকে, মাইশা মানে আমি মাইশার কাছে একদিকে। তো মাইশা বলতেছে যে আমি যদি বিয়ে করে মাইশা মারা যাবে, আর আমিও কিন্তু বিয়ে করব না। পরে মা লাস্ট পর্যন্ত এরকম এক স্টেপ নিয়ে নেয় যে মা বলে মা ফাঁসি দিবে, মা বলে আমি ফাঁসি দিয়ে মরে যাবো, নিলে বিষ খেয়ে মরে যাবো, আমার নায়নাতকুল লাগবে, মা এরকম পাগলামি করতেছে। পরে মার এরকমভাবে বলে যে আমরা হসপিটাল থেকে একটা মেয়ে কিনে আনি বা একটা ছেলে কিনে আনি, না আমার সন্তান লাগবে, মায়ের আমার সন্তান লাগবে। মানে ওই সময় আমার দাদি মারা গেছে, আমার মায়ের আর বুঝাইতে পারি না, মানে মায়ের পাগলামি দেখে পুরো অস্থির হয়ে গেছি। এরকম করতে করতে মাইশা তখন বললো, আমার মায়েরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ঢাকায় যাই, একজন ডাক্তার আছে, ওই ডাক্তারটা দেখাই, দেখে আমি কয়েকদিন ধরে ওখানে থাকি ওষুধ খাই, তাহলে হয়তো ঠিক হবে। পরে মাইশার সাথে আমার ফোনে কথা হতো, ফোনে কথা বলা অবস্থায় আমি তখন ওরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে ওষুধ খাও। পরে ঢাকায় গিয়ে একটা ডাক্তারের ওষুধ খাইতেছে। এরকম করতে করতে 5-6 মাস পর আমারে বলে তুমি আসো, আমি যে ওষুধগুলো কভার করছি এখন সম্ভবত বাচ্চা হতে পারে, তুমি আসো। পরে আমি দেশে যাই, দেশে গিয়ে আমি 3 মাসের মতো থাকি, ঢাকাতেই থাকি, বাড়িতে যাই না। এই যে মা বাচ্চা করে মায়ের উপর রাগ করে যায় না, কারণ বাড়িতে গেলেই তো মা আরও ঝগড়া করবে, বাচ্চা হয় না কেন, বাচ্চাকে ঝগড়া করবে, যেন বাড়িতে গেলাম না গিয়ে তখন করলাম কি, আমি এই ঢাকাতে আমার বউর সাথে 3 মাসের মতো ছিলাম আমার খালা শাশুড়ির বাসায়। 3 মাস থাকার পর আমি সেখান থেকে আমি পুনরায় আপনার ওমানে চলে আসলাম। এবং ওমানে আসার কিছুদিন পর আমার বউ তখন আমাকে সুসংবাদ দিল যে আলহামদুলিল্লাহ তার পেটে বাচ্চা আসছে, আমার বউ তখন আমাকে এই খবরটা দিল। এবং এই খবর পাওয়ার পরে তো ভাই আমি মহা খুশি। আরে আলহামদুলিল্লাহ। মায়েরে বললাম যে মা তুমি যে এত টেনশন করতেছো, তোমার সমস্ত টেনশনের সমাপ্তি ঘটছে, আল্লাহ আমার কোলে সন্তান দিছে, আমার রাইসা তো প্রেগনেন্ট। আমার মা তখন রাইসাকে দেখার জন্য আসে, মা তখন রাইসাকে নিতে চায়। তো রাইসা বলে যে না, আমি এখানে যেই ডাক্তারের ওষুধ খাচ্ছি এইখানে আমাকে থাকতে হবে, আমি এই জায়গায় থাকবো, এখান থেকে চলে গেলে আমার সমস্যা হবে। আমার ডাক্তারে বলছে এখানেই থাকতে হবে, আমার একটু পর চেক আপ করতে হবে। এরকম করে 1 মাস 2 মাস সময় কাটতেছে। তখন কিন্তু আবার ভিডিও কলের সিস্টেম নাই যে ভিডিও কল দিয়ে কথা বলবো, এরকম কোনো সিস্টেম নাই। মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন ওভাবে প্রচলিত হয়নি, শুধু মোবাইলেই কথা বলতাম। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময় কাটতেছে, আমি ওর সাথে কথা বলতেছি আর ওরে বলতেছি টেনশন করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। এইরকম করে সময়গুলো কাটতে আবার আমি ভিডিও আপনার বলতো আমার পেটটা অনেক বড় হয়ে গেছে। এরই মাঝে আবার যখন 6 মাস তখন আমার মা আবার গিয়ে দেখে আসছে, মাঝে মাঝে আমার মা গিয়ে দেখে আসতো। এরকম করতে এবং একটা সময় ওর ডেট পরে, এবং ডেট পড়লে আমার মাকে বলে না, যে আমার মাকে নিতে বলে না, কারণ আমার মার উপরে একটু রাগ যে কেন আমার মা ওইখানে ওর সাথে এই সন্তান নিয়ে এত ঝামেলা করছে। এবং একটা পর্যায়ে আমি সুসংবাদ পাই যে আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে। এবং মেয়ে হওয়াতে আমার মা অতটা খুশি না যে মেয়ে কেন হইলো, ছেলে কেন হইলো না, আমার মায়ের ছেলে দরকার। তাই আমি বললাম যে মা মেয়ে যেহেতু হয়েছে আবার ছেলেও হবে, তুমি চিন্তা করো না। এই কথা বলার পরে মেয়েটা হইলো, এবং মেয়েটা হয়েছে পরে ও তখন ঢাকাতেই পড়ে আছে। মেয়ে হয়েছে, মেয়েটা হওয়ার 5 থেকে 6 দিন পর আমার আম্মা তখন আসছে। 5-6 দিন পর আমার আম্মা আসছে এবং ও তখন বাসায়। আমার বেবিটা নর্মালি হয়েছে। আমার মা তখন আমার মেয়েটারে দেখলো, দেখে আদর করলো, কোলে নিল। এবং এইভাবে আমার বউ তখন প্রায় 1.5 মাসের মতো আমার খালা শাশুড়ির বাড়ি ঢাকাতে থাকে। 1.5 মাস থাকার পরে বাচ্চা নিয়ে আমার বউ তখন বাড়িতে আসে। তো বাড়িতে আসলে পরে সবাই তখন আমার বউর সাথে অনেক আলোলে দোললে যে আলহামদুলিল্লাহ আমার একটা বংশধর হয়েছে, আমার তো কেউই ছিল না। এবং সবাই তখন আনন্দ ফুর্তি করতেছে আলহামদুলিল্লাহ। এরপর আমার মেয়েটা হওয়ার প্রায় 8 মাসের মাথায় আমি তখন দেশে আসি। দেশে আসার পর আমি আমার বউর সাথে থাকি, এমন একটা খুশি হই। এবং এরকম করে তখন আমার পরিকল্পনা করলাম যে আমি আর বিদেশ যাব না। তখন আমার মোটামুটি টাকা পয়সা হয়ে যায়, অনেক টাকা পয়সা ইনকাম করি। তো আমি চিন্তা করলাম যে আমি আর দেশে যাব না, বিদেশে যাব না, আমি দেশেই থাকবো। আসি কিন্তু ছুটিতে, এবার ছুটিতে আসি আমি আর ব্যাক করি না করার পরে আমি আমার মেয়েটার নিয়ে আনন্দ ফুর্তি করতেছি, এই জায়গায় ওই জায়গায় যাইতেছি, এরকম করতেছি। এই করতে আমার বউটা তখন করে মোবাইলে সারাক্ষণই আমার একটা ওর একটা খালাতো ভাই আছে, নাম হচ্ছে ইয়াসিন, ওর থেকে একটু ছোটোই হবে বয়সে।
এই ছেলেটার সাথে সারাদিন মোবাইলে কথা বলে। তো এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে যে ও কেন ইয়াসিনের সাথে সারাদিন কথা বলে, ইয়াসিন কেন ওরে ফোন দেয়, মানে দুজনের সাথে ফোনে, মানে মনে হয় যেন আমার মাও বলে যে সারাদিনে ফোনে কথা বলে, মানে ওই যে ওইখানে থাকা অবস্থায় ইয়াসিনের সাথে এই ধরনের সম্পর্ক হয়ে যায়, মানে সারাক্ষণই ইয়াসিনের সাথে কথা বলে। এবং একটা পর্যায়ে আমি আমার বউ যে ইয়াসিনের সাথে কথা বলে আমি বুঝতে পারি যে ইয়াসিন আমার বউকে প্রপোজ করতেছে বিভিন্ন সম্পর্ক করার, বা ওই আমাকে ছেড়ে দিয়ে ওর কাছে চলে যাওয়ার জন্য এরকম বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো ওইটা আমার মানে ওর আপনই খালাতো ভাই। পরে আমার খুব খারাপ লাগছে যে এটা কী ধরনের কথা, ও কেন এই ধরনের কথাবার্তা বলবে। একটা পর্যায়ে আমি ওর সাথে ইয়াসিনের কথা বলা বন্ধ করাই দিই, ওর নাম্বার ব্লক করে দেয় এবং ওর মোবাইল ফোনে দেই না, মানে আমি মাইশারে মোবাইলই দেই না। তো মোবাইলে দিই না, এই মোবাইল না দেওয়াতে কিছুদিন পরে, মানে 8-10 দিন পরে এই ইয়াসিন আমারে ফোন করে আমারে বলতেছে যে আপনি তো আমার বউ নিয়ে সংসার করতেছেন, আমারে বলে। আমি বললাম মানি আমি তোমার বউ নিয়ে সংসার করতেছি, মানে কি বেয়াদবের মতো বলতেছে। বলে বেয়াদবের মতো বলবো কেন, আপনি আমার বউ আর আমার সন্তান নিয়ে সংসার করতেছেন। আমি বললাম যে এই তুমি এটা কী বলে আসেন, আমি কিন্তু তোমার মায়ের কাছে বিচার দেবো। বলে দিতে পারেন, আমার মায়ের কাছে বিচার দেওয়ার আগে আপনার সন্তানের সাথে আপনি ডিএনএ করাই দেখেন যে আপনার সন্তানের সাথে আপনার ডিএনএ ম্যাচ করে কিনা, এটা আপনার সন্তান না, সন্তানটা আমার। আমি বললাম মানি তুমি কি বলতেছো? ও বলে হ্যাঁ, সন্তান আপনার না, মানে সন্তানটা আমার, আপনার বউ আমার সাথে থেকে সন্তান জন্ম দিয়েছে। বিশ্বাস না হলে আপনি গিয়ে সন্তানের ডিএনএ করাই দেখেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমি বললাম ইয়াসিনের তুমি কি বলতেছো? এবং আমার ভিতরেও তখন এই মাইশাকে নিয়ে সন্দেহ জন্মায় যে না, মাইশা যেটা বলতেছে মাইশা এটা ঠিকই, মানে ইয়াসিন যেটা বলতেছে এটা ঠিকই বলতেছে, কারণ আমার মেয়েটার সাথে আমার চেহারা তেমন কোনো ম্যাচ করে না, এবং আমি তখন আমার একটা ডাক্তার বন্ধুর সাথে পরামর্শ করি। তখন আমি অনেক ব্যবসা বাণিজ্য করি, ধরেন আমি আপনার এই 2-3টা কোম্পানির ডিলার নিচ্ছি, বাজারে বড় দোকান দিছি, আমি প্রাণ 7 আপের ডিলার নিচ্ছি, মোটামুটি ভালো একটা অবস্থানের মধ্যে আমি তখন চলে গেছি। এবং গ্রামে দরবার কারবার করি, সবাই তখন আমার সাথে ভালো করে কথা বলে, মানে প্রত্যেকে আমার সাথে খুব ভালো করে কথা বলে, গ্রামের সবাই আমাকে মানে, আমার কথায় উঠে বসে এবং গ্রামে দরবার কারবার করি। ওই অবস্থাটার ভিতরে তখন আমি এটা যখন জানতে পারি, একদিন আমি গোপনে আমার মেয়েটারে ওর কাছ থেকে নিয়ে যাই, মাইশার কাছ থেকে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার পর হসপিটালে নিয়ে আমি তখন মেয়েটার ডিএনএ টেস্ট করি যে যেটা বলতেছে যেটা সত্য কিনা, এটার জন্য ডিএনএ টেস্ট করি। এবং ডিএনএ টেস্ট করার পরে যখন রিপোর্ট পাই আমি তখন দেখতে পাই যে ডিএনএ আমার সাথে ম্যাচ করে না, মানে আমার সাথে আমার মেয়েটার ডিএনএ ম্যাচ করেন, এটা আমার মেয়ে না। তখন আমি শিওর হয়ে যাই যে ইয়াসিনের কথাই সত্য, ওই ইয়াসিনের সাথে অবৈধ কাজ করছে। তো তখন আমি ভিতরে রাগটারে কন্ট্রোল করতে পারি যে আমাকে এইভাবে ধোঁকা দিল, এইভাবে আমার সাথে চিট করলো, আমাকে এইভাবে ও প্রতারণা করলো, ও তো আমাকে এইভাবে প্রতারণা করতে পারে না। এবং আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, ডাক্তারকে জিজ্ঞেস করছি যে মানে এটা কীভাবে সম্ভব, মানে ডাক্তারও বলে যে হ্যাঁ এটা আপনার সন্তান না, মানে শিওরলি তারা বলে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পর আমি মানে ওর সাথে ঘরের মধ্যেই থাকতাম, এবং এরকম করতে করতে ভিতরে রাগ রেখে তো আর কারোর সাথে সংসার করা যায় না। একদিন ওর সাথে ঝগড়া লেগে যায়, প্রচণ্ড রকমের ঝগড়া লাগে, এবং ঝগড়া লাগার একটা পর্যায়ে আমি ওর গায়ে হাত তুলি, গায়ে হাত তোলার পরে আমি ওরে মারি, ও আমারে মারে, আমি ওর গায়ে হাত তুলে, ও আমার গায়ে হাত তোলে। এবং পরের দিন আমি তখন ওর মামারে ডাক দিই, তখন ওর মামা আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, ওর মামারে ডাক দিই, এবং আমাদের গ্রামের, ওর মামার গ্রামের আরও 8-10 জন লোক সবাইকে মিলে আমি তখন একটা দরবার ডাকি, মানে একটা দরবার আয়োজন করি। দরবার আয়োজন করার পরে ওই দরবারে সবাই উপস্থিত থাকার পরে রাইসা আমার গায়ে হাত তুলে, আমি ওর গায়ে হাত তুলি, মানে প্রচুর মারামারি হয় আমাদের মাঝে। এরপরে দরবারের ভিতর আমি তখন ওর মামার বাড়ির লোকজন ছিল, ওনাদেরকে মানে ইচ্ছা মতো বলছে যে এই চিটিংও করছে। ডাক্তারের যে রিপোর্টটা ছিল, রিপোর্টটা আনলাম, এবং যে ডাক্তারে পরীক্ষা করছে আমার বন্ধু আছে, ওরে সহ নিয়ে আসলাম। আনার পরে ডাক্তার বলে যে হ্যাঁ এটা ওনার মেয়ে না। তাই আমি বললাম অন্যের মেয়ে পেটে নিয়ে ও এতদিনে আমার সংসার করছে বা আমার ঘরে থাকে গেছে। গ্রামের সবাই তখন বললো যে আরে এর মতো মেয়ে তো হতে পারেনি, তো কলঙ্কিত। তারপরে কী করলো জানেন, জুতার মালা গলায় দিয়ে গ্রামে ঘুরাইয়া, পরের দিন জুতার মালা গলায় দিয়ে আমাদের পুরো গ্রামে ঘুরাইয়া গ্রাম থেকে বিদায় করে দেওয়া হয়েছে, মানে আমাদের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর আমার যে মেয়েটা অবৈধ হোক আর যাই হোক, আমার মেয়েটারও তখন আর ওকে দেওয়া হয় নাই, মানে আমার যে মেয়েটা আছে, যে মেয়েটাকে নিয়ে আসছিল, ওই মেয়েটাকে আমি আর ওকে দেই নাই। না দেওয়ার পরে ওই মেয়েটাকে আমি রেখে দিচ্ছি, আমার মা রেখে দিচ্ছে, একরকম আমার মা রেখে দিচ্ছে। আর দেয় না, যেহেতু আমাদের কাছে বড় হচ্ছে, আমাদেরকে দাদা দাদি ডাকতেছে, আমার মাকে দাদি ডাকে, আমার বাবা ডাকে, তো আমি রেখে দিছি। তো এরকম করে ও চলে গেছে। চলে যাওয়ার পরে মানে আমার ভিতরে তখন কেমন জানি বারবার মনে হচ্ছে যে মাইশের সাথে আমি ফোনে কথা বলতাম, মাইশের ভিতরে কখনোই এই ধরনের কোনো কিছু পাই নাই, বা এগুলো আমি কখনোই পাই নাই। এবং না পাওয়ার পরে বেশ কয়েকদিন পরে, প্রায় 2-3 মাস পরে, আমি তখন যে মাইশার খালা ছিল ঢাকায় থাকতো, একদিন খালারে ফোন করলাম।
খালারে ফোন করে খালার সাথে কথা বললাম যে খালা আপনি কোনো কিছু জানেন কিনা। আমি অবাক হয়ে গেলাম যে ওর খালা কোনো কিছুই জানে না। আমি বললাম ওর খালা কিন্তু আবার ওর ভাইদের সাথে কথা বলতো না, মানে গ্রামে কারোর সাথে কথা বলতো না। ওর খালার সাথে আবার ওর ওই মামাদের মানে মাইশার মামাদের অনেক সমস্যা ছিল। পরে আমি বললাম আপনি জানেন না? বলে না তো কিছু হয়েছে, তোমরা তো কোনো যোগাযোগ করো না, মাইশার মোবাইলও বন্ধ। আমি তখন বললাম সত্যি আপনি জানেন না? বলে না আমি তো কিছুই জানি না। মানে উনি জানেই না, সে তো তার ভাইদের সাথে কথাবার্তা বলে না, বা তার ভাইদের সাথে বা তার এলাকার কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই। পরে আমি বললাম এই ঘটনা, আপনার ছেলের সাথে মাইশার অবৈধ সম্পর্ক, এবং মাইশার সন্তানটা আমার সন্তান, এটা আপনার ছেলের সন্তান, আপনার ছেলে নিজের মুখে বলছে, এবং মাইশের সাথে এটা করে মাইশাকে আমি গ্রাম থেকে বের করে দিছে। উনি তখন আমার বলে আরে রিপন তুই এটা কী করলি, আর এটা তুই কী করলি, তোরা কে বলছে? আমি বলি ইয়াসিন আমার ফোন দিয়া বলছে, আমি সন্তানের ডিএনএ করছি, সন্তান আমার লোকে ডিএনএ ম্যাচ করে নাই। উনি তখন বলতেছে আহারে তুই এটা কী করলি, আহারে তুই এটা কী করলি, তুই আমার বাড়িতে আমার বাসায়। আমি বললাম না আমি আপনার বাসায় যাবো না। এর পরের দিনে উনি তখন মানে আমাদের গ্রামে চলে আসে, বরিশালে আসে, আমার বাড়িতে আসে। বাড়িতে এসে বলতেছে যে রিপন মাইশা কই? আমি বললাম মাইশা কই এটা আমি জানি না। উনি বলে মাইশা কই গেছে, মাইশা কই গেছে আমারে বল। আমি বললাম মাইশাকে আমি জানি না। পরে বলতেছে তোরা মাইশের সাথে এত কিছু করলি, আমার একটাবার জানাইলি না? ইয়াসিন তোরে এত বড় একটা কথা বলছে ফোন দিয়া, তুই তো আমাকে একবার জানাইতে পারতি। আমি বললাম না আমি আপনাকে আর জানানোর প্রয়োজন মনে, কারণ ডিএনএ টেস্ট করার পরে যেহেতু বাচ্চা আমার সাথে ম্যাচ করে নাই, তো আমি আর আপনার ছেলেকে জানানোর দরকার কি? আমি তো তখন শিওর হয়ে গেলাম যেটা আমার বাচ্চা না। পরে উনি বলে বাচ্চার ডিএনএ করলি তোর সাথে, কিন্তু তোর বউর সাথে বাচ্চার ডিএনএ করলি না? আমি বললাম না আমি আমার বউর সাথে বাচ্চার ডিএনএ করাই নেই। বলে কেন করাস নাই? আমি বললাম ওর পেট থেকে আসছে, তা ওর সাথে কেন ডিএনএ করাবো? বলে ওর পেট থেকে আসছে এটা তুই শিওর হলি কেমনে? আমি বললাম আরে ওর মেয়ে ওর পেট থেকে আসবে না, ওর বুকের দুধ খাইতো। বলে তুই কি কখনো দেখছিস মাইশার বুকের দুধ তোর মেয়েটা খাইতে? আমি বললাম খাইতো তো। বলে না কখনোই খাইতো না। আমি বললাম মাইশা তো বলছে ওর মানে বুকে সমস্যা আছে, ওর বুকের দুধ আসে না, ডাক্তারে বলছে সমস্যা আছে, ওষুধ খাইতেছে, তো কি কখনোই খাওয়াই নাই? বলে না কখনোই খাওয়াই নাই। আমি বললাম কারণ? বলে কারণ হচ্ছে এই মেয়েটা মাইশার মেয়ে না। আমি বললাম এটা কার মেয়ে? বলে এটা আমাদের বাসায় যে একজন বুয়া ছিল কাজের মহিলা, ওই কাজের মহিলার মেয়ে। আর ওই কাজের মহিলার মেয়ের কাছ থেকে মাইশা এই মেয়েটারে কিনছে। কাজের মহিলা তখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পর এই দিক দিয়ে মাইশার সংসার ভেঙে যেতেছে, তোর মা তোর অন্য কোথাও বিয়ে করাবে, মাইশাটা মেনে নিতে পারতেছে না, মাইশা ফাঁসি দিবে, এই করবে সেই করবে। তখন আমি মাইশাকে বুদ্ধিটা দিই যে কাজের বুয়ার ঘরে, কাজের বুয়ার অলরেডি 3টা মেয়ে আছে, আর 4 নম্বর মেয়ে উনি চাচ্ছে মেয়েটার বিক্রি করার জন্য। তো আমি বলছি যে মেয়েটা হইলে তুই এটা তোর বাচ্চা বলে তুই চালায়া দে, তাহলে আর তোর স্বামী দিয়ে তুই বিয়ে করবে না। কাজের বুয়ার মেয়েটারে আমি তখন মাইশাকে দিয়ে দিছি, মাইশা এই মেয়েটা নিয়ে বাড়িতে আসছে এবং মাইশার সন্তান হিসাবে এটারে বড় করছে। আমি বললাম তো মাইশার গলায় জুতার মালা পরাইলাম, এত কিছু করলাম, মাইশা তো আমার এগুলো কিছু বলে নাই। ওই তখন বলে কি করলি? আমার ছেলে ইয়াসিন মাইশারে পছন্দ করতো, এটা ঠিক আছে, কিন্তু মাইশা কোনোদিনই ইয়াসিনের দিকে চোখ তুলে তাকায় নাই। মাইশা সবসময় তোরে অন্ধের মতো ভালোবেসে গেছে। মাইশা সবসময় ইয়াসিনকে বলতো যে তুই আমার খালাতো ভাইয়ের মতোই থাক, তুই কোনোদিন আমার দিকে এ ধরনের খারাপ কোনো কিছু ইঙ্গিত করিস না, বা আমি এগুলো করতে পারবো না। এই মাইশারে তুমি কেমনে ধোকা দিলা, কেমনে কি করলা? আমি বললাম খালা আমি না বুঝতে পারতেছি না আমি কি করব। বলে মাইশার খবর নিয়ে মাইশা কই আছে। তো ওর নাম্বার আমি কল দিই প্রায় 1 সপ্তাহের মতো কল দিই। একদিন রাত 2টা বাজে কল ঢুকছে। রাত 2টা বাজে কল ঢুকার পরও তখন কান্না করতেছে। আমি বললাম মাইশারে তুমি কি করলা? ও বলে কি করছি? আমি বললাম তুমি আমারে বললা না কেন? তুমি আমারে কেন বললা না যে ওই সন্তানটা তোমার সন্তান, এটা তোমার খালার বাসার কাজের বুয়ার সন্তান, কেন বললা না? ও আমাকে বলে একদিন তো তোমাদের পেটে খাবারও ছিল না, আমি তোমাদের পেটের খাবার ব্যবস্থা করছি। তোমার যে বোনটা মরতে বসেছে একটা বয়স্ক লোকের হাতে, তুমি আমাকে যে বর্ণনা দিয়েছো, আমার নানির দেওয়া শেষ সম্বলটুকুন দিয়ে তোমার বোনকে ওই পরিবার থেকে আমি বাঁচিয়েছি। নিজের সন্তানটাকে বিক্রি করে তোমাকে আমি বিদেশ পাঠাইছি। তুমি সেই স্বামী আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সেই মা, যে মা 3 বেলা 3 মুঠো খাবার পেত না, সেই মা আমার গায়ে হাত তুলছে, আমার মনে আঘাত দিয়ে তোমাকে অন্য কোথাও বিয়ে করাইতে চাইছে। আর তুমি আমার এমন স্বামী যার জন্য আমি এত কিছু করছি, সেই মানুষটাই নাকি একটা আমার খালাতো ভাইয়ের কথা শুনে আমাকে গ্রামবাসীর সামনে এইভাবে অপমান করতে পারছে। আর আমি কি বলার আছে বলো? আমার কোনো কিছু বলার নাই। আমার বর্তমান জীবনটাই সবচেয়ে সুখের জীবন। আমি বললাম বর্তমান জীবন? তোমার বর্তমান কি জীবন? ও বলে আমি একজন দেহ ব্যবসায়ী। আমি বললাম মানে কি বলো তুমি? ও বলে হ্যাঁ, তুমি তো আমাকে বলছো, দরবারের সামনে চিৎকার করে বলছো আমি দেহ ব্যবসা করি, আমি দেহ ব্যবসায়ী। তাই তো দেহ ব্যবসায়ী করতেছি। আমি অমুক হোটেলে থাকি, অমুক হোটেলে আমি এই কাজ করি, তুমি অমুক হোটেলে আসলে আমারে পাইবা। কি
বলবো ভাই, আমি তখন এই অমুক হোটেলের সামনে গিয়ে দাঁড়াই থাকতাম। হোটেলের ভিতরে ঢুকতাম না, 2-3 দিন দাঁড়াই থাকি এবং 2-3 দিন পর হোটেলের ভিতরে ঢুকি। বাট অনেক মেয়ে ওই হোটেলে, অনেক মেয়ে ওরে খুঁজে পাই না। ও আমার বলে, আমি তোমারে দেখছি, তুমি এই শার্টটা গায়ে দিয়ে আসছো না, আমি তোমারে দেখছি, কিন্তু আমি তোমার সামনে যাবো না। আমি এই হোটেলে বিভিন্ন পুরুষের সাথে খারাপ কাজ করবো। শেষ পর্যন্ত ওর মেয়ে হোক বা কাছের মেয়ের মেয়ে হোক, ওই মেয়েটাকে নিয়ে আমি দাঁড়াই থাকতাম হোটেলের সামনে। দাঁড়াইয়া বলতাম, মেয়েটা নিয়ে দাঁড়াই আসি, তুমি মেয়েটার দিকে তাকাই এরপরে একটা ছেলের সাথে খারাপ কাজ করো, আগে মেয়েটার দিকে তাকাও, মেয়েটা নিয়ে দাঁড়াই আসি। ও আমাকে বলে, তুমি মেয়েটা নিয়ে এখানে দাঁড়াই থাকো না, তুমি চলে যাও। কারণ শত হইলেও এই মেয়েটারে আমি আমার বুকে যত্ন করে বড় করছি। এটা আমার মেয়ে না হোক, কিন্তু মেয়েটার আমি আদর যত্ন করে বড় করছি, এটা আমারই মেয়ে। আমি তো আমার মায়েরও পাইলাম না, আমার রানীরও পাইলাম না, কিন্তু এটা আমার মেয়ে, তুমি মেয়েটার এখান থেকে নিয়ে যাও, আমার মনে তুমি এখান থেকে নিয়ে যাও। আমি বললাম যে না, এইভাবে 3-4 দিন থাকার পরে আমি বললাম, তুমি যদি না আসো বউ, আমি আর তোমার মেয়ে একসাথে বিষ খেয়ে এখানে জীবন দিব, আমি আর তোমার মেয়ে একসাথে এখানে বসে জীবন দিব। এটা বলার পরে একদিন দিনের 11টা বাজে তখন আসছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যে হোটেলে ও বলতো খারাপ কাজ করে, ওই হোটেল থেকে ও আসে নাই। ও হোটেলের সামনে আরেকটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং থেকে আসছে। আমি তখন বললাম, তুমি এই বিল্ডিং থেকে আসছো, তুমি না বললা তুমি এই হোটেলে খারাপ কাজ করো? ও বলে, যেই বউ হোটেলে খারাপ কাজ করে সে কখনো তার স্বামীকে এটা বলে? বললাম তাহলে? বলে, এখানে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে, আমি ওই বান্ধবীর বাসায় থাকি, তবে আমি জানি যে হোটেলটার মধ্যে খারাপ কাজ হয়, এই জন্য এই হোটেলের ঠিকানা তোমাকে দিছিলাম। আমি ওর পা ঝরে ধরে বললাম, মাইশা আমারে মাফ করে দাও, মাইশা আমি ভুল করেছি, ক্ষমা চাই, মাফ করে দাও। ও তখন আমার মেয়েটারে কোলে নিল এবং মেয়েটারে কোলে নেওয়ার পরে আমি ওরে নিয়ে বাড়ি আসছি। তো আমার মাও সব ভুল বুঝতে পারছে এবং মাইশার সাথে আমার মা শেষ প্রায় 4টা বছর অনেক ভালো কাটাইছে। 4 বছর পর আমার মা মারা গেছে। আমার মাইশার ঘরে আর কোনো সন্তানাদি হয়নি, কিন্তু আমাদের যে মেয়েটা আছে মনি এখন মোটামুটি অনেকটা বড় হয়েছে, প্রায় বিয়ের বয়সী হয়ে গেছে। তো আমি এবং মাইশা দুজনেই আপনার গল্প শুনি এবং আমরা আপনার গল্পের অনেক ভক্ত। মাইশার আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি আপনাকে বলবো কি বলবো না। মাইশা বলে, না বইল না, বললে আমাদেরকে আরও খারাপ জানবে, মানুষ আমাদেরকে আরও খারাপ জানবে। শেষ পর্যন্ত মাইশা আমাকে গল্পটা বলার অনুমতি দিল। তবে আপনার কাছে রিকোয়েস্ট করলে যে আপনি গল্পটা রেকর্ড করলেও আমাদের নাম ঠিকানাগুলো বলবেন না, কারণ আমাদের মেয়েটা বড় হয়েছে, তার বিয়ে শাদী দিতে হবে। আমাদের সংসারের এই কাহিনীগুলো আমি মানুষদেরকে আর জানাতে চাই না। নাম ঠিকানাটা হাইড করে যদি পারেন গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক লম্বা হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাকে সহ্য করে ধৈর্য ধরে গল্প শোনার জন্য। আমি গল্পটা রেকর্ড করার শুরুতেই বলেছিলাম যে আমাদের পৃথিবীতে চাওয়ার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই, অভাবের কোনো শেষ নাই। আমরা প্রতিনিয়তই নতুন নতুন করে চাহিদা আমাদের মাঝে কাজ করে, আর এই চাহিদাগুলো পূরণ করতে পারি না বলেই আমরা নিজেরা নিজেদের সুখের জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিই। আপনি রিপন ভাইয়ের কথা চিন্তা করেন, কোথায় ছিল শেষ পর্যন্ত এই মাইশা তাদেরকে কোথায় এনে দিল, অথচ একটা সন্তানের জন্য এই মাইশাকে পরিবার থেকে বের করে দিতে চাইল। এবং মাইশা শেষ পর্যন্ত যা করেছে তা রীতিমতো সিনেমাকে হার মানায়। যাই হোক, এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো সেটা লিখবেন, এবং রিপন ভাইকে নিয়ে কোনো কিছু বলার থাকলে সেটা লিখতেও ভুলবেন না। যেখানে বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।